নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আর্নিকা এবং আর্সেনিকা অ্যালবামের মধ্যে আলোচনা করতে। তা আমি আমার প্রেজেন্টেশনটা শেয়ার করছি। জি ম্যাম, দেখা যাচ্ছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আবার সবাইকে। অভিনন্দন রইল আমার এই ক্লাসে জয়েন করার জন্য, এবং যারা আজকে দূরান্ত থেকে আমার এই ক্লাসে জয়েন করেছেন তাদের সকলের প্রতি রইল আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। যদিও আমার পরিচয় অলরেডি ম্যাডাম দিয়ে ফেলেছেন, তারপরেও আমি ছোট করে আবার একটু আমার পরিচয় তুলে ধরছি। আমি ডাক্তার লাবণী আমিন, ডিএইচএমএস বিএইচএমসি ঢাকা, বিএসএস অনার্স, এমএসএস ইকোনমিক্স ঢাকা ইউনিভার্সিটি, রেজিস্ট্রেশন নাম্বার 3194, এবং আমি লেকচারার হিসেবে আছি আশুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আর্নিকা এবং আর্সেনিকাম অ্যালবাম দুটো মেডিসিনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো মেডিসিন এবং পলিটেস্ট মেডিসিন। আমরা সবাই মোটামুটি এর কমন কিছু লক্ষণ আমরা জেনে থাকি। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব আজকে কিছু আনকমন লক্ষণ তুলে ধরতে। যেহেতু একটা কথা আছে যে আগে পরিচিত হতে হয় প্রত্যেকটা মেডিসিনের সাথে, কারণ আগে হলো দর্শনদারি, তারপর হচ্ছে এর গুণ বিচারী। তো আর্নিকা দর্শনদারি যদি আমি বলতে চাই, তাহলে এটার কমন নেম মন্টেনা টোবাকো। এটা আমেরিকার একটা গাছ থেকে আর্নিকা মন্টেনা তৈরি। এটা প্ল্যান্ট কিংডমের, আর এটা স্টেজ হচ্ছে অ্যাকুইট এবং ক্রনিক, আর সাইট হচ্ছে রাইট এবং লো রাইট, মানে নিচের দিকে আর কি। মায়াজম সরিক, সাইকোটিক, সিকুলিটিক। এর থার্মাল স্টেট হচ্ছে থট। এটি হচ্ছে অনলি পলিক্রেস্ট, এবং এর তৃষ্ণা অর্থাৎ পিপাসা, থার্স্টি এবং লার্জ কোয়ান্টিটি। এটা হচ্ছে নর্মাল ভাবে পরিচিত। এই হচ্ছে আর্নিকা মন্টেনা গাছ, যেটা হয়তো আমরা অহরহ অনেক সময় দেখি, তবে আমেরিকাতে খুব ভালো পাওয়া যায় এই গাছটি। আপনারা যদি কেউ দেখেও থাকেন, আজকের পিকচার দেখার পরে যদি কেউ দেখে থাকেন, তাহলে তো ভাবতে পারবেন যে এটা আর্নিকা মন্টেনা গাছ। এবার আমি আসি আর্সেনিকাম অ্যালবামের একটু পরিচয়। এটা হোয়াইট অক্সাইড অফ আর্সেনিকাম। এটা সাধারণত একটা বিক্রিয়া, আমরা জানি, যার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে AS2O3। যারা বিজ্ঞান পড়েন তারা হয়তো খুব ভালো করে বুঝতে পারবেন। এর কিংডম হচ্ছে মিনারেল, এর স্টেজ হচ্ছে অ্যাকুইট এবং ক্রনিক, আর এর সাইড হচ্ছে রাইট লেফট, আন্ডার লেফট টু রাইট, এবং রাইট টু লেফট। আর এর মায়াজম হচ্ছে সরিক, সাইকোটিক, টিউবারকুলার এবং সিফিলিটিক, অর্থাৎ 4টা মায়াজমই কিন্তু এই আর্সেনিকাম অ্যালবামের ভিতরে ক্যারি করে। আমার কথা যদি স্পষ্ট শোনা না যায়, কাইন্ডলি আমাকে একটু নোটিশ করবেন, কারণ স্ক্রিন শেয়ার করলে আসলে মেসেজগুলো দেখা যায় না। থার্মাল স্টেট হচ্ছে, জি ধন্যবাদ। থার্মাল স্টেট হচ্ছে চিলি। এটা অনলি পলিক্রেস্ট একটা মেডিসিন। এ থার্স্টিও থাকতে পারে, আনকোয়েঞ্চেবল, থার্স্টলেস এবং স্মল কোয়ান্টিটি, 4টা ভাবেই আর্নিকার থার্স্ট থাকতে পারে। অ্যাপিটাইট হচ্ছে ইনক্রিজড, ইজি স্যাটাইটি এন্ড রিডিউস, সেনসিটিভিটি লো হাই। আর মুন ফেস, আসলে বর্তমান সময়ে আমরা তো মুন ফেসটাকে ঠিক ওইভাবে প্রাধান্য দেই না, কারণ হচ্ছে যে আমাদের সময়ে এখন কিন্তু মুন ফেজ আমরা বুঝি না, কখন পূর্ণিমা, কখন অমাবস্যা, কখন অর্ধচাঁদ, কখন পূর্ণচাঁদ। তবে যখন কোনো এক সময় আমাদের এখনো অনেক পেশেন্ট আছে যে একটু একটু সেকেলের, একটু মানে হয়তো বা 70 আপ বা 80 আপ কোনো পেশেন্ট, তখন যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন, সে কিন্তু ঠিকই এই মুন ফেজ ধরে কিন্তু তার লক্ষণগুলো বলতে পারবে যে আমার যে ব্যথা, আমার কিন্তু অমাবস্যা রাতে কিন্তু ব্যথা বাড়ে গো। বা তাকে যদি আপনি বয়স জিজ্ঞেস করেন যে চাচি বা চাচা আপনার বয়স কেমন, সে বলবে যে অমুক মুক্তিযুদ্ধের সময় বা অমুকের সময় তমুকের সময় আমি এতটুকু ছিলাম, আমার বয়স তখন এতটুকু ছিল। হ্যাঁ, তো তখনকার সময় মূল কেসটা হলেও কিন্তু বর্তমানে বাংলাদেশের সঙ্গে কিন্তু মূল কেসটা হয় না। এবং আরেকটা বিষয় এখানে আমার না বললেই নয়, সেটা হচ্ছে যে কাতরতা। এই কাতরতা বিষয়টা কিন্তু আমরা যেহেতু এখন বর্তমান যুগ ভার্স যুগ, এখানে কিন্তু আমরা অনলাইন সেবা সবাই দিয়ে থাকি, এখন দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের পেশেন্ট দেখতে হয়। তো এই যে কাতরতার বিষয়টা, এটা কিন্তু মাঝে মধ্যে আমরা নিজেরাই তালগোল পাকি। যেমন একটু খেয়াল করেন, যারা অস্ট্রেলিয়া কানাডায় থাকে বা আমেরিকায় থাকে, ওখানে কিন্তু শীত প্রধান দেশ, ওখানে কিন্তু মানুষ ঘামে কম, তাদের কিন্তু গরম লাগে কম, কারণ তাদের শীতটাই বেশি। তাহলে এখন আমি ঘামটা কিভাবে নেব?
কারণ তার তো ঘাম নেই। অথচ আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু ঘাম একটা ভাইটাল একটা পয়েন্ট। কারণ ঘামে তার দুর্গন্ধ আছে কিনা, ঘামে তার দাগ করে কিনা, কোথায় কোন অংশে ঘামে, কিভাবে ঘামে, কতটুকু ঘামে, তার ঘামে তার মডালিটিস কি, এটা কিন্তু আমরা নিতে পারি। কারণ এখানে হচ্ছে তার ওয়েদারের উপর নির্ভর করে। এখন আমি একটা কানাডা আমেরিকার একটা পেশেন্ট আমি দেখলাম, কিন্তু তার ঘাম সম্পর্কে আমি জানলাম না, তাহলে কিন্তু এখানে আমরা অনেক কিছু হারিয়ে ফেললাম তার, কারণ আমি বুঝতে পারলাম না। এবং আমি শুধু এখানে এটা কানাডা এবং আমেরিকায় বলবো না, আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করেন, যারা একটু হাই কোয়ালিটির মানুষ, হাই প্রোফাইলিটিক মানুষ, তারা কি করে, তাদের বাসায় এসি আছে, তাদের গাড়িতে এসি আছে, এবং তাদের কিন্তু অফিসেও এসি আছে। একজন মানুষ যখন 24 ঘন্টা এসির ভিতরে জীবনযাপন করবে, তখন কিন্তু তার ঘামটা বোঝা যাবে না, আলটিমেটলি বোঝা যাবে না। হয়তো সে বলবে যে হ্যাঁ এসি ছাড়া আমি ঘামি, এটা তো অবশ্যই, কারণ এসি নাই, সে তো ঘামবেই, এটা তো স্বাভাবিক। এক্ষেত্রেও কিন্তু আমাদের ঘামগুলি কিন্তু অনেকাংশেই কিন্তু সাপ্রেসড হয়ে যায়। তো এই বিষয়গুলো আমাদের খুব খেয়াল করে সতর্কতার সহিত, অন্যান্য ঔষধ তাই বলি কি আমরা পেশেন্ট দেখবো না? অবশ্যই দেখবো, কিন্তু বাকি অন্যান্য ঔষধগুলো কিন্তু নির্বাচন করে যখন দেখলাম যে না আমার ওষুধটা এরকম একটা সিলেক্টেড মেডিসিনে যাচ্ছে, তার আমরা ঘামটা বুঝলাম না, তখন কিন্তু আমরা ঘাম নিয়ে আর বেশি মাতামাত করবো না। কারণ আমি বুঝতে পারছি যে তার আসলে সঠিক ঘামটা পাওয়াটা কিন্তু আমাদের জন্য একটু সো টাফ। আবার এমনও অনেকে আছে যে যারা টেনশন করলে ঘামছে, এটা তো স্বাভাবিক প্রসেস, টেনশন করছে সে তো ঘামবেই, এটা তো গড গিফটেড দেওয়া। তো সেই ঘামটা তো আমরা আমাদের এখানে তো আমরা আমাদের নিতে পারি না আমাদের কেস্টিভিটের মধ্যে। তো এর জন্য আমি এটা বললাম যে আমার এই জাস্ট মুন কোয়ার্টার এটা নিয়ে, ফার্স্ট মুন ফুল মুন নিয়ে আমরা বললাম যে এটা হয়তো আমি তো যেহেতু সফটওয়্যার থেকে আমি এই নিয়ে এসেছি। তো কোনো এক সময় কিন্তু এই চাঁদের উপরে নির্ভর করে কিন্তু অনেক কিছু হইতো, যে অর্ধচাঁদ, পূর্ণচাঁদ, পূর্ণিমা চাঁদে ব্যথা বাড়ে, ব্যথা কমে। এবং শুধু তাই না, এখনকার সময় আমরা আল্ট্রাসাউন্ড দিয়ে হয়তো আমরা প্রেগন্যান্সি কন্টিনিউ হয়েছে কিনা পরিমাপ করি, বা তার কত সপ্তাহ চলছে আমরা জানি। এট এ টাইম আপনি খেয়াল করেন, আপনার দাদি, আপনার নানি বা তারও আগে তাদেরকে খেয়াল করেন, তাদের সময় কিন্তু আল্ট্রাসাউন্ড ছিল না। তারা কিন্তু চাঁদের হিসাব করে কিন্তু বলতো যে আমার অমুক সময় আমার মেনস্ট্রুয়েশন বন্ধ হয়েছে এবং আমার ডেট অমুক সময়। তো এটা কিন্তু তাদের জন্য, বর্তমানে কিন্তু এটা একদম হারিয়ে গেছে বললেই চলে। তো যাই হোক, আমি আর ওইদিকে বাড়াচ্ছি না, যেহেতু আসলে সময় কম, অল্প সময়ের মধ্যে তো আমাকে 2-4 চ্যাপ্টার কভার করতে হবে। এটা হচ্ছে আর্সেনিকা মিলভাম, এটা জাস্ট একটা সফটওয়্যার থেকে আমার ছবি নেওয়া, যদি আর্সেনিক মিলভামের হয়তো অন্য ছবিও থাকতে পারে, কিন্তু এটা একটা রাসায়নিক পদার্থ। এইবার আসি আর্নিকা মন্টেনার একটা গুরুত্বপূর্ণ কোটেশন দিয়ে আমি আবার আজকের এই প্রেজেন্টেশনটা শুরু করতে চাচ্ছি। আমাদের কাছে মোটামুটি সবারই কিন্তু এলএম টাইলরের ড্রাগ পিকচার বইটি আছে। আমি জানি এখানে মোটামুটি যারা আছেন তারা সবাই বইয়ের ব্যাপারে খুবই সচেতন এবং খুব ভালো ভালো রাইটারের বই আপনারা রেখেছেন। এলএম টাইলরের ড্রাগ পিকচারটা যদি আমরা একটু খেয়াল করি, ওখানে কিন্তু ডক্টর হ্যানিম্যান চমৎকার একটা কথা দিয়ে আর্নিকাকে খুব সুন্দর করে বুঝিয়েছেন। ছোট্ট একটি কথা দেখেন, একটি ঔষধ যা উৎপাদন করে তাই আরোগ্য করে। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এখানে বাংলা সফটওয়্যার অনেক সময় লিখতে গেলে একটু বানান হেরফের হতে পারে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ অনেক সময় বানানটা ঠিক করা যায় না। একটি ঔষধ যা উৎপাদন করে তা আরোগ্য করে, এটা আবার কেমন ব্যাপার? এটা কেমন কথা যে একটা ওষুধ উৎপাদন করবে তা আরোগ্য করবে? হ্যাঁ, এই কথাটা সঠিকভাবে প্রুফ কিন্তু আমাদের ডাক্তার হ্যানিম্যান করে গেছেন। তিনি কি করেছেন? তিনি আর্নিকা মন্টেনার রেমেডিটি 9 জন ডাক্তারের উপরে প্রয়োগ করেছেন। 9 জন ডাক্তারের কাছে প্রয়োগ করার পরে তিনি প্রত্যেকটা ডাক্তারের কাছ থেকে কি কি লক্ষণ সমূহ আছে এটা কিন্তু তিনি জেনেছেন, যে তার কি কি লক্ষণ আছে। যেমন কেউ বলতেছে যে তার অস্থিতে পেন হচ্ছে, তার বুকে সুস্ফোটানো ব্যথা হচ্ছে, তার আটসাট বোধ লাগতেছে, তার শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, তার কাশি হচ্ছে, কাশির সময় যেন তার বুকের পাঁজরগুলো থাকানো ব্যথা অনুভব করছে। এই যে সে কিছু শারীরিক এবং মানসিক লক্ষণগুলো নিয়েছেন, নেওয়ার পরে যখন তিনি আর্নিকা প্রয়োগ করেছেন, তখন কিন্তু তার কিছু লক্ষণ বৃদ্ধি পেয়ে গেছে, ব্যথা ছাড়া কিছু লক্ষণ বৃদ্ধি পেয়ে গেছে। তার মানে কি, লক্ষণটা কিন্তু উৎপাদন করলো। আবার যখন আর্নিকা প্রয়োগ করার পরে কিন্তু এই লক্ষণগুলি কিন্তু আবার তাকে আরোগ্য করে দিল, মানে যে লক্ষণগুলো উৎপাদন করলো ঠিক এই আর্নিকার মাধ্যমে ঠিক সেই লক্ষণগুলি আবার আরোগ্য করলো। এটি সাধারণত আমাদের ডক্টর হ্যানিম্যান বুঝতে চেয়েছেন। এলএম টাইলরের ড্রাগ পিকচার বইতে চমৎকার করে দেওয়া আছে, আশা করি আপনারা বিষয়টি জেনে নেবেন। এবার আমি আসি চমৎকার দুইটা ডিফারেন্ট, মানে আর্নিকা মন্টেনা এবং আর্সেনিকা মিলভামের মধ্যে কি পার্থক্য, সচরাচর আমরা যে পার্থক্যগুলো দেখি। ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে পেয়ার।
মাইন্ড আসে একটু ফেয়ার। ভয় সব মেডিসিনের মধ্যে আছে। আমরা রোগীকে কিন্তু সাধারণত তার ভয় কি, ঘুম কি, খাবার কি, সে কি ধরনের স্বপ্ন দেখে, এবং এগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো হচ্ছে মানুষের অবচেতন মনে, স্বপ্নের ভিতরে সে কি দেখলো, এটা অবচেতন মনে ঘটে যাওয়া। ভয়, সে কি দেখে ভয় পাচ্ছে, কেন ভয় পাচ্ছে, এটা হচ্ছে তার অবচেতন মনের একটা ধারণা। এবং এটা কিন্তু হোমিওপ্যাথির জন্য খুব ভালো একটা পয়েন্ট, অবচেতন মনে পেশেন্ট কি দেখে, যার জন্য কিন্তু আমরা এই যে সাপকে মানে দড়িকে সাপ মনে করা, আনকনসিয়াসলি কিছু একটা ভাবা, ডিলিউরিয়াম, ডিলিশন, এগুলো কিন্তু আমরা অনেক বেশি প্রাধান্য দিই। তো যাই হোক, এবার আমরা আসি আর্নিকার ভয়টা কেমন হবে একটু খেয়াল করি আমরা। আর্নিকা বরাবরই খুব হার্ট ডিজিজ নিয়ে ভয় পায়, হার্ট ডিজিজ নিয়ে ভয় পায়, স্পেশালি সেটা রাতের বেলা, এবং সেটা কি কার্ডিয়াক পেইন হয়। সে চিন্তা করে যে আমার যখন ব্যথা হবে, আমি সম্ভবত রাতে আমার ব্যথাটা হবে, তখন তার ভিতরে একটা অস্থিরতা চলে আসে। এটা হচ্ছে আর্নিকার ভয়। আবার অপরদিকে আর্সেনিকা মেলবামের ভয় কি? আর্সেনিকা মেলবামের প্রথম ভয়টা হচ্ছে মৃত্যু ভয়, তারপরটা হচ্ছে ক্যান্সার। একটু খেয়াল করি আমরা, আমি কিন্তু ক্যান্সারটা এখানে হোল্ড করে দিয়েছি, অর্থাৎ আপনারা যদি রেকর্ডাইজেশন করেন, যদি আপনারা এই রুব্রিক্সটা নেন, তাহলে সেখানে দেখবেন ক্যান্সারটা ফার্স্ট পেজে জেনে। তো সে কি করে? মৃত্যুকে ভয় পায় এবং ক্যান্সারকে ভয় পায়, হার্ট ডিজিজকে ভয় পায়, বা মাল্টিপল স্ক্লেরোসিসকে দেখে কিন্তু সে ভয় পায়। কিন্তু সব থেকে বেশি যেটা ভয় পায় সেটা ক্যান্সার। আমরা সবাই জানি আর্নিকা মৃত্যু ভয়, কিন্তু ক্যান্সারের যে ফার্স্ট গ্রেড, এটাকে আমরা জানি। ক্যান্সারের ভয় দেখেও কিন্তু এই আর্নিকার আর্সেনিকা মেলবাম পেশেন্টরা কিন্তু প্রচন্ড ভয় পায়। তারপর আমি আসি ফিক্সড আইডিয়া। ফিক্সড আইডিয়া মানে কি? বদ্ধমূল একটা ধারণা, আর তার ভিতরে একটা কিছু ধারণা যেটা হয়ে গেছে, যেখান থেকে গন্ডির থেকে আসলে তাকে বেরোটা মুশকিল। এই ফিক্সড আইডিয়া, আর্নিকার ফিক্সড আইডিয়া কি? দ্যাট ইজ ডাজন্ট নিড দিস ডক্টর, সেন্ড দ্য ডক্টরস অ্যাওয়ে। অর্থাৎ তার কাছে কিন্তু ডাক্তার, সে বলে যে আমার ডাক্তারের কোনো প্রয়োজন নেই, ডাক্তার ডাকার কোনো প্রয়োজন নেই। এখানে একটা কথা আছে, তখন বলে ডাক্তার ডাকার প্রয়োজন নেই। জোর দিয়ে আর্নিকার রোগীরা শুধুমাত্র হার্ট ডিজিজ ছাড়া, অর্থাৎ রাতে তার হার্ট ডিজিজ হচ্ছে, পেইন হচ্ছে, এই লক্ষণটা ছাড়া বাকি যে কোনো লক্ষণের ক্ষেত্রে রোগী বলবে আমি বেটার আছি এবং আমাকে ডাক্তার ডাকার কোনো প্রয়োজন নেই। আমি আবারও বলছি, বিষয়টা কিন্তু একদম আমাদের ক্যান্ট খুব সুন্দর করে এখানে, আমাদের হ্যানিম্যান খুব সুন্দর করে এখানে বুঝিয়ে দিয়েছে যে যদি কোনো রোগীর হার্ট ডিজিজ থাকে এবং তার কার্ডিয়াক পেইন হয়, ব্যথাটা যদি স্পেশালি রাতে বাড়ে, তখন সে ডাক্তারকে চায়, তখন সে ডাক্তার শরণাপন্ন হয় যে জলদি ডাক্তার ডাকো, আমি মনে হয় আর বাঁচব। কিন্তু এছাড়া রোগী যাই হোক না কেন, সে ব্যথা পাক, তার মুসকে যাক, সে মানসিক আঘাত পাক, তার ডায়রিয়া হোক, যাই হোক, এভরিথিং যাই হোক, সে কিন্তু কখনোই এই কথা বলে না যে ডাক্তার ডাকো। রোগীকে প্রশ্ন করলে খুব সুন্দর ভাবে বলে আমি ভালো আছি, ডাক্তারকে ডাকার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে কিন্তু আমরা বুঝে নিলাম যে এই যে ফেয়ারটা এবং ডাক্তার ডাকার বিষয়টা তার ফেয়ারের ভিতরে চলে গেছে, কারণ সে হার্ট ডিজিজকে প্রচন্ড পরিমাণে ভয় পায়। এবার আমি আসি আর্সেনিকাম এলবাম। আর্সেনিকাম এলবাম, এটা আমরা জানি, সে অনবরত সে ডাক্তারকে কাছে চায়, এই কয়টা বাজে তাতে ডাক্তারকে নিয়ে আসো, কখন ডাক্তার আসবে, এবং এক পর্যায়ে সে ডাক্তারকে ফোন দিয়ে বিরক্ত করে ফেলে, কখন ডাক্তার আসবে, কখন সে তার কথাগুলো সে বলতে পারবে। কারণ আর্সেনিকাম এলবাম পেশেন্টের ভিতরে অস্থিরতা থাকে। এই অস্থিরতা শুধুমাত্র কিন্তু শারীরিক অস্থিরতা নয়, তার মানসিক দিক থেকে সে অস্থির। আর্সেনিকাম এলবামের রোগীরা একটা কথা যতক্ষণ পর্যন্ত সে মানে শুনলো, একটা কথা হয়তো কারো কাছ থেকে, একটা নিউজ, যতক্ষণ পর্যন্ত এটা সে অন্যকে বলতে পারবে না, আউটব্রাস্ট করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে। আমি কখন বলবো এটা ঘটে গেছে, কখন বলবো এটা হয়ে গেছে, এই যে একটা মানে অস্থিরতা, এটা আর্সেনিকাম এলবামের ভিতরে প্রচন্ড ভাবে কাজ করে। এরপর আমি আসি রেস্টলেস, অস্থিরতা। এটা তো আর্নিকার ফার্স্ট রেমেডি, আমরা সবাই জানি, মৃত্যু ভয়, অস্থিরতা, দুর্বলতা, এই তিনটে আর্সেনিকাম এলবামের মূল টিপ। আমি চেষ্টা করব আজকে এই তিনটাকে ছাড়িয়ে অন্য বিষয় নিয়ে কথা বলার জন্য। আজকে প্রেজেন্টেশনটা আমি এভাবে তৈরি করেছি। রেস্টলেস, অস্থিরতা। কিসের অস্থিরতা? দেখেন আর্নিকার অস্থিরতাটা কি? আর্নিকার অস্থিরতা হচ্ছে বেডে, because she cannot find a comfortable position, কারণ সে কখনোই কমফোর্ট ফিল করে না তার পজিশনে। এর জন্য সে কি করে? সে একবার বাম কাত হয়ে শয়, আবার ডান কাত হয়ে শয়, আবার মাথা এদিকে ঘুরাই দেয়, আবার মাথা ওদিকে ঘুরাই দেয়, এবং তার সমস্ত রেস্ট এসেছে বিছানায়।
সে বিছানার মধ্যেই ঘুরবে, বিছানার মধ্যেই থাকবে, কিন্তু সে কখনোই বিছানা থেকে উঠবে না। আর অপরদিকে যদি আমি আর্সেনিকাম এলবামে দেখতে চাই, সে কিন্তু বিছানায় থাকবে না, সে বিছানা থেকে উঠে যাবে এবং কি করবে, সে রুম টু রুম দৌড়াবে, এই রুম থেকে ওই রুমে যাবে, হাঁটাচালি করবে, পায়চারি করবে, এবং বেড থেকে সোফায় যাবে, সোফা থেকে চেয়ারে যাবে, এরকম একটা পজিশন তার মধ্যে হয়ে যায়। তাহলে অস্থিরতা দুইটার মধ্যেই আছে। আর্নিকার অস্থিরতা হচ্ছে শুধুমাত্র বিছানায়, এবং সেটা বেশিরভাগ সময় রাতে বাড়ে। আর আর্সেনিকা মেলবামেরটাও রাতে বাড়ে, এবং সে হচ্ছে রুম টু রুম যায়, এবং বেশিরভাগ সময় মধ্যরাতে বাড়ে, আমরা জানি। যার জন্য আমি কমন কথাগুলো বেশিরভাগই অ্যাভয়েড করছি, কারণ আমি চাচ্ছি না আমি কমন কোনো প্রেজেন্টেশন দিয়ে এখানে আমি সময় নষ্ট করতে, কারণ এখানে যারা আছেন তারা মোটামুটি আর্সেনিকা মেলবাম সম্পর্কে সবাই জানে। আমি চাচ্ছি আনকমন কিছু এখানে উপস্থাপন করার জন্য। তো এই জন্য তার কি হচ্ছে, সে চাচ্ছে রুম টু রুম যেতে, এবং বেড থেকে চেয়ার টু চেয়ার এবং সোফা, এটা হচ্ছে আর্সেনিকা মেলবামের রেস্টলেস। এবার আমি আসি পেইন। চমৎকার কথা, পেইন আর্নিকা মন্টেনার জন্য চমৎকার একটা রেমেডি, এটা আমরা সবাই জানি। এবং আমি আমার বয়সে একটা জিনিস খুব ভালো করে জানি যে প্রায় আমি কত ধরবো আসলে, প্রায় 70% লোক, এটা আমার জরিপ, প্রায় 70% লোক জানে যে ব্যথার ক্ষেত্রে আর্নিকা ব্যবহার করা হয় হোমিওপ্যাথিতে। এই একটা নাম মোটামুটি অনেকেই জানে। আরেকটা বিষয় জানে, সেটা হচ্ছে হোমিওপ্যাথিতে নর্মাল ডেলিভারি করা যায় এবং সেক্সুয়ালে ওষুধ পাওয়া যায়। এই দুইটা কথা রোগীদেরকে আমাদের কখনোই বোঝাতে পারে নাই, আমি কখনো বুঝাইনি আমার লাইফে। আমি যদিও আমি হয়তো বা আমি জুনিয়র, আমার আরো অনেক দীর্ঘদিন হয়তো আমি আছি, কন্টিনিউ করব, কিন্তু আমি যতদিন যাবত আমি পেশায় যুক্ত আছি, আমাকে সব রোগ, একটা পেশেন্ট এসে আমাদেরকে বলে, ম্যাডাম ওভারিয়ান সিস্টেম ট্রিটমেন্ট হয়, হ্যাঁ ক্যান্সারের ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে হয়, কি বলেন মাইগ্রেন ট্রিটমেন্ট হয়। আমি তো জানি সেক্সুয়াল বৃদ্ধি করার জন্য হোমিওপ্যাথিতে খুব ভালো ট্রিটমেন্ট আছে, আমি তো জানি নর্মাল ডেলিভারি ক্ষেত্রে খুব ভালো ট্রিটমেন্ট আছে। অর্থাৎ এই দুইটা প্রচারণা আমাদের এমন ভাবে হয়েছে যে এই দুইটা প্রচার আমাদের আর লাগে না, কিন্তু বাকি কত কিছু যে আমরা হোমিওপ্যাথিতে ভালো করে দেখছি, এটা কিন্তু আদৌ অনেক সাধারণ জনগণই কিন্তু জানে না। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, আমি আমার মূল আলোচনায় ফিরে আসছি। পেইন, পেইনটা কি? আর্নিকার পেইনটা হচ্ছে লোয়েস্ট সেন্সেশন মে ফিল অ্যাজ ইট ব্রেকেন, মানে তার সেন্সেশনটা কেমন জানি একটু নীল নীল, ব্লুইস্ট ব্লুইস্ট। এখন বলতে পারেন যে সেন্সেশন বা নীল কেমন হয়, এটা নীল না, সেটা হচ্ছে একটা থ্যাতলানো ব্যথা। একটা ছুরি দিয়ে কেটে গেলে যেরকম একটা অনুভূতি হয়, একটা বাঁশ দিয়ে বাড়ি দিলে কিন্তু সে অনুভূতিটা হয় না। দুইটার অনুভূতি কিন্তু দুই রকম। আর্নিকা মন্টের অনুভূতিটা হচ্ছে মনে হয় তাকে কেউ যেন পিটাইছে, এবং সেটা কি ছোট কিছু দিয়ে না, কিন্তু শক্ত কিছু দিয়ে, ওটা কিছু দিয়ে, যার কারণে সেই জায়গাটা থেতলে গেছে। কারণ আপনি যদি কোনো মানুষকে যদি চিকন কিছু দিয়ে, যেটাকে আমি হয়তো বলি বাঁশের কঞ্চি, বাংলা ভাষা যেটাকে বলি, ওটা দিয়ে যদি আপনি বাড়ি দেন, তাহলে কিন্তু সেই জায়গাটা ফুলবে, থেতলাবে না। যখন কিছু মোটা বাঁশ দিয়ে তাকে বাড়ি দিবেন, তখন কিন্তু সেই জায়গাটা থেতলেও যাবে, ফুলেও যাবে এবং লালও হয়ে যাবে। এখানে কিন্তু সে কিন্তু সেই ফিলিংসটা করেছে যে মনে হচ্ছে কেউ যেন আমাকে কিছু দিয়ে ভারী দিচ্ছে, এরকম একটা ব্যথা, এরকম একটা পেইন। তাই বলে কিন্তু আমি এটা বলবো না যে যারা কঞ্চি দিয়ে বাড়ি দিচ্ছে সে ক্ষেত্রে আর্নিকা হবে না, তা কিন্তু না। এটা জাস্ট তার অনুভূতিটা সে প্রকাশ করেছে। এবং আর্সেনিকা মেলবামের কি, পেইন আর ইউজুয়ালি বার্নিং ইন নেচার এন্ড গেট বেটার ফ্রম ইট। তার ব্যথাটা হচ্ছে কি বার্নিং সেন্সেশন, তার কিন্তু ব্যথা না। আমরা সাধারণত আপনারা এখানে অনেকে আছেন যারা রেপার্টরি করেন, রেপার্টরিতে যদি আমরা বার্নিং এ যাই তাহলে কিন্তু সেটা পেইন দিয়ে লিখতে হয়, বার্নিং পেইন, কারণ বার্নিংও এক ধরনের পেইনের অনুভূতি। এখানে আর্সেনিকা মেলবামের রোগীরা সেই পেইনটা ফিল করে, তার জ্বালা পোড়া হচ্ছে, এবং এখানে কি সে বেটার থেকে হিটে, মানে তাপে সে বেটার ফিল করে। অ্যাগ্রাভেশন, অর্থাৎ আর্নিকা কখন বৃদ্ধি পায় রোগ লক্ষণ? কোল্ড এন্ড ডাম্প ওয়েদার, ঠান্ডা এবং ডাম্প ওয়েদারে সে তার সব ধরনের রোগ লক্ষণ বৃদ্ধি পায়। আর অপরদিকে আর্সেনিকা মেলবামের ঠান্ডাতে তার রোগ লক্ষণ বৃদ্ধি পায়। আর্নিকা মন্টেনার জেনারেল অ্যাগ্রাভেশনটা হচ্ছে এক্সারশন। জেনারেল অ্যাগ্রাভেশন তো আমরা জানি ওভারঅল যে মানে এটা তার বৃদ্ধিটা, সেটা হচ্ছে তার এক্সারশন, অর্থাৎ সে কোনো ধরনের পরিশ্রম করলে, সেটা হোক তার মানসিক পরিশ্রম, হোক তার শারীরিক পরিশ্রম, যে কোনো ধরনের পরিশ্রম করলেই তার সব ধরনের রোগ লক্ষণ বৃদ্ধি পাবে। আর অপরদিকে আর্সেনিকা মেলবামের মধ্যরাতে, অর্থাৎ 12টা থেকে 1টা কি 2টার মধ্যে তার সব ধরনের রোগ লক্ষণ বৃদ্ধি পায়, যেটাই হোক তার সব ধরনের রোগ লক্ষণটা বৃদ্ধি পায়।
এভালুয়েশন। আর্নিকা অ্যালবামের হচ্ছে আর্নিকা মন্টেনার হচ্ছে কোল্ড, ঠান্ডায়, সে ঠান্ডায় বেটার ফিল করে, এবং সে যখন ব্যথা পায় তখন কিন্তু সে যদি ওখানে ঠান্ডা কোনো কিছু দিয়ে প্রলেপ দেয় তাহলে কিন্তু আর্নিকা রোগীরা বেটার করবে। অপরদিকে আর্সেনিকাম অ্যালবাম হিট, আমরা জানি যে উত্তাপ দিলে, বিশেষ করে জ্বালা পোড়ায় যদি কেউ উত্তাপ দেয় তাহলে আর্নিকা অ্যালবাম খুব ভালো কাজ করে, এটা আমাদের সকলেরই জানা। অফেন্সিভনেস অর্থাৎ দুর্গন্ধ, কি ধরনের দুর্গন্ধ? আর্নিকার যে কোনো ডিসচার্জ, এটা দুর্গন্ধটা হবে রোটেড এগ, মানে পচা ডিমের মতো, এত দুর্গন্ধ। তার কোথাও হয়তো পেকে যাচ্ছে, তার ভিতর থেকে একটা ঋতুস্রাবের একটা ডিসচার্জ হোক, তার ঠান্ডার একটা ডিসচার্জ হোক, তার লিকুরিয়া হোক, কোথাও কেটে গেল, পচে গেল, তার এমন দুর্গন্ধ, সেটা একদম পচা ডিমের মতো দুর্গন্ধ। আর অপরদিকে আর্সেনিকাম অ্যালবামের হচ্ছে টুট্রিট অ্যাকুইট, অর্থাৎ জলটা উঠে গেলে বা একটু ঝাঁঝালো হলে, কোনো যদি ঝাঁঝালো, ধরেন স্প্রিট হয়তো আমরা কেউ দিল, বা আমরা রেকটিফায়ার স্প্রিট যেটাকে বলি, ওটা শরীরে দিলে যেরকম একটু হালকা একটু জলা জলা অনুভূতি, ঠিক তেমনি এরকম একটা জলা জলা অনুভূতি তার লাগে প্রত্যেকটি মানে ডিসচার্জ। হতে পারে সেটা তার সাদা স্রাব, হতে পারে সেটা তার ঋতুস্রাব, হতে পারে সেটা তার ঠান্ডার কোনো স্রাব, যে স্রাবই হোক সেখান থেকে তার একটা এক্সপ্লোরেটিং, মানে জলটা ওঠার মতো একটা, উঠলে যেরকম একটা অনুভূতি, সেরকম একটা অনুভূতি সে ফিল করে। আচ্ছা, এবার একটা কথা আমরা সবাই জানি, যেটা আমি শুরুতেও বলে এসেছি, আমরা সবাই জানি যে ব্যথাতে আর্নিকা ব্যবহার করা হয়, এটা একটা কমন কথা। কিন্তু আজকের প্রেজেন্টেশনে আমি ব্যথাতে আর্নিকা ব্যবহার করা হয় এটা আমি বলবোই না, আমি ব্যথাতে যাবই না। আসেন, ব্যথা ছাড়া কি কি আমরা আর্নিকা ব্যবহার করতে পারি? হেড অর্থাৎ মাথা, একটু খেয়াল করি, খুব গুরুত্বপূর্ণ। মাথায় যদি কেউ কোনো স্ট্রোক করা কোনো পেশেন্ট থাকে, এবং যদি স্ট্রোক করার পরে বা স্ট্রোক করার সাথে সাথে যদি তার মুখ লাল হয়ে যায়, ফেসটা লাল হয়ে যায়, তাহলে কিন্তু আর্নিকা খুব ভালো একটা রেমেডি। এর সাথে কিন্তু শুধুমাত্র আর্নিকা না, সালফার, ওপিয়াম এবং ল্যাটিসিসও কিন্তু আমরা জানি যে ভালো রেমেডি। এবং আর্নিকা স্ট্রোকের ক্ষেত্রে এত ভালো একটা রেমেডি, যারা ঘন ঘন একবার স্ট্রোক করে, সেই ধরনের রোগীকে যদি আপনি ইন্টারকারেন্ট রেমেডি হিসেবে মাঝে মধ্যে আর্নিকা 200 একটা করে ডোজ দেন, সে রোগী সেকেন্ড টাইমে কখনোই সে স্ট্রোক করবে না, যদি তার প্যাথোলজিক্যাল কোনো প্রবলেম না থাকে। এবং এটাই হচ্ছে, আমি আমার ম্যাক্সিমাম পেশেন্টকে, এবং আমার মাকে, আমার মা অলরেডি একবার স্ট্রোক করেছে আজকে প্রায় 3.5 বছর যাবত, আমি কিন্তু তাকে ইন্টারকারেন্ট রেমেডি হিসেবে আর্নিকা 200 তাকে একটা করে ডোজ দিয়ে যাচ্ছি। কথাটা কিন্তু আমার না, কথা হচ্ছে ক্যান্ট সাহেবের। হ্যাঁ, ক্যান্ট সাহেব তিনি যখন স্ট্রোক জাতীয় কোনো ঘটনা ঘটতো, তখন উনি তার পুরা লক্ষণের উপর ভিত্তি করে মেডিসিন দেওয়ার পরেও ইন্টারকারেন্ট রেমেডি হিসেবে আর্নিকা 200 একটা ডোজ দিয়ে দিতেন। এবং আল্লাহ অশেষ মেহেরবানি, আজকে 3.5 বছর আমার মার বয়স চলছে, স্ট্রোকের বয়স, আজ পর্যন্ত সে সেকেন্ড টাইম স্ট্রোক করেনি। কেননা ফার্স্ট টাইম স্ট্রোক করার পরে 1 বছরের মধ্যেই সেকেন্ড টাইম একটা স্ট্রোক করার সম্ভাবনা থাকে। এগুলো কিন্তু আমরা যদি জানি, তাহলে কিন্তু অনেক রোগীদেরকে কিন্তু আমরা সেকেন্ড টাইম স্ট্রোক করা থেকে বাঁচাতে পারি। ব্লান্ট ট্রমা অফ ফরেন বডি অফ দিস আই অফ অরবিট, অনেক সময় আমাদের চোখের চতুর্দিকে একদম কালো হয়ে যায়, নীলচে কালো হয়ে যায়। আমি যেদিন আমার ওই ইয়ের উপরে, পেইনের উপরে ক্লাসটা নিয়েছিলাম, সেদিন কিন্তু ওখানে আমি দেখেছিলাম যে ব্লান্ট ট্রমা বা চোখের দিকে কালো হয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আর্নিকা খুব ভালো কাজ করে। এবং যদি কারো চোখে চোখ বা অরবিটে যদি ফরেন কোনো বডি ঢুকে, যেমন আমরা সচরাচর বলি যে ঝড়ো হয় গেলাম, হঠাৎ করে একটা চোখের ভিতরে একটা কোটা এসে লাগে, এটা যা যা আঞ্চলিক ভাষা, হোয়াট এভার, হয়তো বা আপনাদের অন্য কোনো ভাষা থাকতে পারে, চোখে একটা কোটা লেগে গেল বা চোখে একটু বালি ঢুকে গেল, এই যে তার একটা ফরেন বডি তার কাছে এসেছে, ওইখানে যদি একটু আর্নিকা দেওয়া হয় তাহলে কিন্তু তার বডিটা কিন্তু চলে আসে। কিন্তু আমরা বেশিরভাগ সময় জানি সাইলেশিয়া কিন্তু ফরেন বডি, কিন্তু সেটা চোখে নয়, সেটা কিন্তু অন্য জায়গায় তার ফরেন বডি যদি থেকে যায়, সেক্ষেত্রে আমরা সাইলেশিয়া দেই। অ্যানাগেলিসও কিন্তু আছে। আমরা সাইলেশিয়া দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক নিয়ম মেনটেন আমাদের করতে হয়, একটা থেকে বললে আর একটা চলে আসে। যেমন আপনি যদি গর্ভবতী কোনো মহিলাকে সাইলেশিয়া দেন, সে অ্যাব্রোট হয়ে যাবে, কারণ গর্ভবতী যে মহিলা, সে প্রেগনেন্সি কন্টিনিউ করছে, এটাও কিন্তু তার একটা ফরেন বডি।
এখন আপনি তাকে শুনলেন না যে তার পেসমেকার বসানো আছে কিনা, তার হার্নিয়ার জন্য তার সেল বসানো আছে কিনা, সে ভিক্সেক্টমি করেছে কিনা, তার কোনো অপারেশন আছে কিনা, সে প্রেগনেন্সি কন্টিনিউ করছে কিনা, এসব কিছুই না জেনে তার গলায় একটা মাছের কাঁটা আটকেছে, আপনি সাইলেশিয়া 200 দিয়ে দিলেন। কত মস্ত বড় ক্ষতি আপনি পেশেন্টের করলেন, আপনি চিন্তাও করতে পারবেন না। সাইলেশিয়া, লেকেসিস, আর্সেনিকাম অ্যালবাম এই মেডিসিন গুলো দেওয়ার আগে অনেকবার চিন্তা করে দিতে হয়, সবকিছু ভেবে চিন্তা করে দিতে হয়। কারণ এই যে আমার জানা মতে আমি নিজেই দেখেছি, একজন ডাক্তার, সম্ভবত আপনার ফেসবুকে পোস্ট দেখতে পারবেন, উনি নিজের ভুলের কারণে তার 6 মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে কিন্তু সে প্রেগনেন্সি কন্টিনিউ করতে পারেনি শুধুমাত্র সাইলেশিয়া দেওয়ার কারণে। কারণ সে জানতো না যে প্রেগনেন্সি কন্টিনিউ থাকা অবস্থাতে যদি কোনো গর্ভবতী মহিলাকে সাইলেশিয়া দেওয়া হয় তাহলে সে বেবিকে অ্যাবর্ট করতে পারে। এটা কিন্তু আমরা প্রত্যেকটা কেস টেকিং এর আগে যদি কোনো রোগী সাইলেশিয়া আসে, আমরা কোন ভাবে যাচাই করবো তার হার্টে কোনো পেসমেকার বসানো আছে কিনা, অর্থাৎ ফরেন কোনো পার্ট তার ভিতরে আছে কিনা, এটা আমরা জেনে তারপর সাইলেশিয়া তাকে দিব। যাই হোক, আমার আজকের সাবজেক্টটা সাইলেশিয়া নয়, যেদিন সাইলেশিয়া বসাবো সেদিন হয়তো আরো ভালো করে আমি এটা করাতে পারি। অফেন্সিভ ব্রেথ, কি নিদারুণ কথা। দুর্গন্ধ নিঃশ্বাস, আমরা মাকসল খুঁজি, নিঃশ্বাসের দুর্গন্ধ, প্রস্রাবের দুর্গন্ধ, পায়খানার দুর্গন্ধ, ঘামের দুর্গন্ধ, এটা বোধ মাকসল হবে। কিন্তু আপনাকে জানেন এই আর্নিকা মন্টানা অফেন্সিভ ব্রেথের জন্য খুব চমৎকার একটা রেমেডি। একবার যদি ট্রাই করে দেখতে পারেন তাহলে বুঝতে পারেন যে কত ভালো কাজ করে এই আর্নিকা মন্টানা। এছাড়া আরো অনেক কিছু আছে, যেমন কনজাংটিভাইটিস, এই যে চোখের ভিতরে লাল হয়ে যায়, যেমন বাধা, এটার ক্ষেত্রে কিন্তু আর্নিকা খুব ভালো কাজ করে। আইরিশ এবং যেটা আমরা ফটোফোবিয়া বলি, ফটোফোবিয়া, যেমন আলোকাতঙ্ক, আলো থেকে সে ভয় পায়, আলো থেকে তাকাতে পারে না, এই সকল ক্ষেত্রে কিন্তু আর্নিকা খুব চমৎকার কাজ করে। অনেক আছে, কিন্তু আমি জাস্ট ফার্স্ট দুটো রেমেডিগুলো এখানে নিয়ে এসেছি, লক্ষণগুলো। বেশি যদি বুঝাতে চাই তাহলে আমি হয়তো বা 2টা রেমেডি কাভার দিতে পারবো না। নেক্সট, নোজ, একটু খেয়াল করি। এপিস্টেক্সিস while washing face, এপিস্টেক্সিস অর্থ নাক দিয়ে ব্লাড পড়া, আমরা জানি এটা ওয়াশিং ফেস, বিশেষ করে সকালবেলা যদি কোনো ব্যক্তির নাক দিয়ে ব্লাড আসে এবং মুখ ধুইতে করার সময়, এবং এটা বেশিরভাগই হয় মুসলমান হুজুরদের ক্ষেত্রে। আমি 2টা পেশেন্ট পেয়েছিলাম, 2টা পেশেন্টই ছিল হুজুর এবং তারা মাদ্রাসায় পড়ায়। দেখা গেছে যে সকালবেলা তারা মুখ উজু করতে গেছে, সে কমপ্লেন করেছে যে আমি উজু করতে গেছি, আমার নাক দিয়ে ব্লাড আসছে এবং রেড কালারের ব্লাড। হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে কিন্তু এই নোজ ব্লাডের ক্ষেত্রে কিন্তু আর্নিকা খুব চমৎকার একটা। মেনিনজাইটিস, আমরা জানি মেনিনজাইটিস যেটা মাথা প্রদাহ থাকে, এই মেনিনজাইটিস এর ক্ষেত্রে কিন্তু আর্নিকা মন্টানা চমৎকার একটা রেমেডি। আমি কিন্তু একবারও ব্যথার কথা উল্লেখ করছি না, কারণ ব্যথা আমার এখানে নাই। পেইন, এইখানে ব্যথা, কিন্তু কোন ব্যথা? চুলের ব্যথা। অনেক পেশেন্টেরাই আমাদের কাছে এসে বলে, ম্যাডাম আমি যদি চিরুনিতে চুল আশ্রাই তাহলে আমি খুব পেইন ফিল করি। এই কারণে কিন্তু আমি কখনো আমার চুল অন্য কাউকে আশ্রাই না। ইভেন যদি আমার ছোট বাচ্চাটা একটু দুষ্টামি করে আমার মাথা চুলটা ধরে, আমার প্রচন্ড পেইন হয়, মনে হয় আমার চুল খুলে যাবে। তাদেরকে এক ডোজ আর্নিকা দিয়ে দেখেন, বিফল হবেন না, কারণ এটা খুব পিকুলিয়ার একটা ক্যারেক্টার এই হেয়ার পেইনের জন্য। টোথ অর্থাৎ দাঁত, দাঁতের কি dental extraction and other produce either for pain or bleeding, অর্থাৎ ছোট ছোট বাচ্চাদের বা বড় মানুষদেরই যখন আমরা ডেন্টিস্টের কাছে যাই, আমরা দাঁত ফেলি, তখন কিন্তু তারা আমাদের হাতে কিন্তু একটা নাপা অথবা একটা সিরাপ খাওয়াই দেয় যে খাবার পরে এটা খেয়ে নেন। কিন্তু কিছুই লাগে না, যদি দাঁত তোলার পরে একটু আর্নিকা, এবং যদি জানতে পারেন যে তার দাঁতটা একটা নির্দিষ্ট সময় তোলা হবে, তার আগেও যদি আপনি একটু আর্নিকা তাকে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু তার এই ব্লিডিংটা বন্ধ হয়ে যায় এবং সে কিন্তু এই ব্যথা থেকে কিন্তু খুব সহজেই রিমুভ পায়, বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে। বাইট, এটা আবার কিসের বাইট? কামড়ানো। কি কামড়ানো? আমরা কি জানি এই যে হোল, তারপরে ভুলতা, হ্যাঁ, এগুলো যখন আমাদের কাটে তখন কিন্তু আমরা বেশিরভাগই সময় কিন্তু লিডাম মেডিসিনটা দিই। কোনো পোকামাকড় কামড়াচ্ছে, কোনো ভুলতা কামড়াচ্ছে, মৌমাছি কামড়ালে হয়তো বা অ্যাপিসমিল দিই। কিন্তু যদি কোনো পোকামাকড় হুল ফুটায় এবং দেখা যাচ্ছে যে সে জায়গাতে হয়তো ভিন্ডুল
বা কোনো শক্তিশালী কোনো ধ্বংসন করলো, এবং কি যদি সাপেও কেটে ফেলে আমরা তো অবশ্যই সেটা ট্রিটমেন্ট দিব, কিন্তু সেই জায়গাতে যদি ভিমরুল কাটলো বা কোনো পোকামাকড় তাকে ধ্বংসন করলো, যে জায়গাটা ধ্বংসন করলো সেই জায়গাটা যদি আমরা আর্নিকার লো পটেন্সি অর্থাৎ মাদার দিয়ে যদি আমরা তাকে সে একটা কাপড় দিয়ে যদি ব্যান্ডেজ করে দিতে পারি, তাহলে কিন্তু ব্যথা অনেকটাই কমে যায়, এবং আর্নিকা প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু ব্যথা অনেকটাই কমে যায়। কারণ আমরা তো জানি যে জ্বালা পোড়ার ক্ষেত্রে আমরা ক্যান্সারিস ব্যবহার করি, এবং অভ্যন্তরীণ খোলা আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করি। কিন্তু এটা একটু প্রয়োগ করে দেখবেন কোনো ব্যথার ক্ষেত্রে, হলুদ ফুটানো ব্যথার ক্ষেত্রে যদি আমরা একটু ব্যান্ডেজ করে রাখি আর্নিকার মাদার দিয়ে, তাহলে কিন্তু খুব চমৎকার কাজ করে এই ব্যথার ক্ষেত্রে। সার্জারি চমৎকার একটা বিষয়। পোস্ট অপারেটিভ সার্জারির ক্ষেত্রে যদি আপনি পেশেন্টকে এক ডোজ আর্নিকা খাইয়ে যদি অপারেশন থিয়েটারে ঢোকাতে পারেন, তাহলে কিন্তু তার ব্যথা অনেকটাই রিমুভ হয়। এবং ভয়, আমি এটা জানি যে ভয়ের ক্ষেত্রে এখানে একটু অ্যাকোনাইটের কথা আমার চলে আসতে হয়। এমনও আছে যে অনেক পেশেন্টেরা আছে, অনেক ছোট বাচ্চারা, তারা সার্জারি দিতে ভয় পায়, না আমি এটা কাটবো না, এটা করবো না, এটা আমার ভয় পাচ্ছে। তাদেরকে আপনি যদি একটু অ্যাকোনাইট খাওয়াই দিতে পারেন, দেখবেন একটু করে পেশেন্ট নিজে রাজি হবে যে হ্যাঁ আমি যাবো, আমি সাহস পেয়েছি। এবং পরবর্তীতে আর্নিকা একটা কোর্স ব্যথার জন্য। তো পোস্ট অপারেটিভ এর ক্ষেত্রে এই আর্নিকা কিন্তু খুব চমৎকার একটা রিমুভ, যেটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সার্জিক্যাল কাজগুলোকে খুব সুন্দরভাবে মানে রিমুভ করতে পারে। এইবার আমি আসি হার্টের ক্ষেত্রে কি, হার্টের ক্ষেত্রে কিন্তু আর্নিকা চমৎকার একটা রেমেডি। হ্যাঁ, আমি যদি একটু যাই এদিকে, হার্টের যে কোনো ধরনের সমস্যা, ডিজেনারেটিভ হার্ট ডিজিজ, যে কোনো ধরনের হার্টের ডিজিজের ক্ষেত্রে, হার্ট ব্লক হয়ে যাওয়া, তীব্র মনোকষ্ট থেকে প্রচন্ড এনজাইনা পেক্টোরিস অর্থাৎ হার্টের ভিতরে পেইন অনুভূতি হওয়া, হার্টের ফ্যাটি ডিজেনারেশন, হাঁপানি, তারপরে আপনার হচ্ছে কি তারপরে হার্টের একটা চাপ অনুভূত করা। পেশেন্ট বলবে যে আমি যখন প্রচন্ড দৌড়াই বা একটু সিঁড়িতে উপরে উঠি বা নিচে নামি বা ভারী কোনো কাজ করি, তখন আমার হার্টটা মনে হয় কে যেন একটু চিপতে ধরে রাখছে, যেটা আমরা ক্লাচিং পেইন বলি, চিপতে ধরে রাখছে, এরকম চাপ অনুভূতি। এই হার্টের চাপ এবং হার্টের ফ্যাটি জেনারেশন, এই সকল ক্ষেত্রেই কিন্তু এই আর্নিকা কোম্পানিটা খুব চমৎকার কাজ করছে। এবং এই যে আমি এতটুকু পর্যন্ত যে প্রেজেন্টেশন তৈরি করেছি, এটা রেফারেন্স হয়েছে ডক্টর রজার মরিসন, এমএল টাইলার এবং এলেন স্কিনার। আপনারা সেখান থেকে মিলিয়ে দেখতে পারবেন এবং দেখবেন পুঙ্খানুপুঙ্খভাবেই সবগুলি আছে। এইবার আমি আসি আর্থ্রাইটিস, খুব চমৎকার একটা বিষয়। আর্থ্রাইটিসের জন্য আর্নিকা, আরে বাবা এতদিন তো রাস্টক শুনেছি, এতদিন লিডাম শুনেছি, রাস্টক শুনেছি, লিডাম শুনেছি, তারপরে আর কি কি বলে অনেক মেডিসিন শুনেছি। তো আর্নিকা তো আর্থ্রাইটিসের জন্য হওয়ার কথা না, আর্নিকা শুধু ব্যথায় কাজ করে না, আর্থ্রাইটিসের জন্য কিন্তু আর্নিকা চমৎকার ভাবে কাজ করে। যেমন আর্থ্রাইটিসের জন্য কি, তার গাউট, তার গিটিয়ে গিটিয়ে ব্যথা, হ্যাঁ, তার গাউটিং এর পেইন, এবং সেই পেইনটা তার গাউটে পেইন, এবং সেই পেইনটা দেখা যাচ্ছে যে সে যদি একটু ঠান্ডা দিলে সে যদি বেটার ফিল করে, হ্যাঁ, একটু ঠান্ডা দিলে সে বেটার ফিল করে, এবং যদি একটু ঝাঁকি দেয় তাহলে সে খারাপ বোধ করে, মানে ঝাঁকি সহ্য করতে পারে না আর্নিকা রোগীরা। এবং এর জন্যই কিন্তু আর্নিকা রোগীরা বলে যে আমার বিছানাটা শক্ত মনে হয়, হ্যাঁ, কারণ বিছানাটা আসলে শক্ত মনে হয়, এটা কিন্তু তার সম্পূর্ণ মাইন্ড ইন্টেন্স, কারণ সে শক্ত কোনো কিছু সইতেই পারে না। এবং এই যে ব্যথা, এটা বিশেষ করে জয়েন্ট পেইন, জয়েন্টের লিগামেন্টের ভিতরে যে একটা পেইন হয়, এবং পেইনে যখন দুইটা তার মানে লাগে লিগামেন্টের পেইন গুলি, তখন সেই জায়গাটাকে সে শক্ত মনে করে, এবং এই জন্যই কিন্তু তার এই পেইনটা শুরু হয়। যার জন্য রুগীরা কখনো একটু ঝাঁকি দেওয়া, হ্যাঁ, আর্নিকা রুগীদের দেখবেন ওরা চুপচাপ থাকবে, যখন একটু নড়াচড়া করবে তারা সে ব্যথা সহ্য করতে পারবে না। যেমন ব্রায়ানিয়া রুগীর মতো, ব্রায়ানিয়া রুগীর আমরা জানি যে এত ব্যথা থাকে যে পেশেন্ট চুপচাপ থাকতে চায়, কিন্তু ব্রায়ানিয়া রুগীরা কিন্তু কখনোই বিছানাকে শক্ত মনে করে না। হ্যাঁ, কিন্তু আর্নিকা রোগীরা কিন্তু বলে যে বিছানাটা শক্ত মনে হচ্ছে, কারণ এটা তার সম্পূর্ণ মানসিক একটা বিষয়, যার কারণে সে এটা ভাবে। এবং আর্থ্রাইটিসে আরেকটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে তার পেইন হবে শোর পেইন, মানে একটা ক্ষত করে একটা ব্যথা, মনে হচ্ছে যে ভিতরে মনে হয় যে একটা মানে ক্ষত সৃষ্টি হচ্ছে। এবং কি হবে স্টিপস জয়েন্ট, মানে জয়েন্ট গুলি স্টিফ হয়ে যাবে, মানে আমরা তো জানি যে একটার সাথে একটা আটকায় যাবে, মানে লক হয়ে গেছে জয়েন্ট।
জয়েন্টটা লক হয়ে গেছে এবং যেটা ঠান্ডা এবং কোল্ড ওয়েদারে যেটা এই ব্যথাটা বৃদ্ধি পাবে, ঠান্ডা এবং কোল্ড ওয়েদার এসে এই ব্যথাটা বাড়বে। এটা হচ্ছে আর্নিকার পেইন। এবার আমি আসি স্কিন। স্কিনের জন্য কিন্তু আর্নিকা চমৎকার একটা রেমেডি, সিমেট্রিয়াল ইরেকশন। আমরা জানি কি সিমেট্রিয়াল ইরেকশন কি হচ্ছে, একই রকমের দুই জায়গাতে দেওয়া। যেমন হাতের তালুতে কারো ইরেকশন হচ্ছে, ঠিক ডান হাতের তালুতে একই জায়গাতে সেম ইরেকশন, বাম পাশের বগলে যে ইরেকশন ডান পাশের বগলে ঠিক একই রকম ইরেকশন, অর্থাৎ একই জায়গাতে সমভাবে যদি কোনো ইরেকশনের লক্ষণ আমরা পাই, সেক্ষেত্রে আর্নিকা চমৎকার একটা রেমেডি। কথা প্রসঙ্গে অনেক কিছু চলে আসে। আমার একদম নিয়ারেস্ট আমার কাকা ছিল, ওনার একটা সমস্যা ছিল, ওনার পায়ের দুই তলার ভিতরে সোরিয়াসিস হয়েছিল এবং একই জায়গায়। উনি বলতো যে মা, আমি যখন নামাজে যাই আমার আমার খুব মানে অস্বস্তি ফিল লাগে, কারণ যখন নামাজে যাই আমি সিজদা দিতে যাই তখন তো আমার পায়ের ওটা দেখা যায়, যার কারণে আমি কিন্তু সবসময় সক্স ব্যবহার করি। এবং গরম দিনে এটা নিয়ে অনেকেই বলে যে সক্স ব্যবহার করে গরম দিনে আমার অস্বস্তি লাগে, কারণ উনি খুব গরম কাপড় ছিলেন এবং ওনার পা ধরত। তারপরে কিন্তু আমি আর্নিকা একটা ডোজ দিয়েছিলাম, তারপর ওনার কনস্টিটিউশন রেমেডি আমি চালিয়ে যাই, আর্নিকা ডোজ দিয়েছিলাম এবং চমৎকার ভাবে কিন্তু ওনার পায়ের সেই সোরিয়াসিসটা কিন্তু পুরোপুরি ভাবে হয়ে গিয়েছে। কারণ এটা একটা পিকুলিয়ার ক্যারেক্টার আর্নিকার, যে সিমেট্রিয়াল ইরেকশন থাকবে, দুই পাশে সম পরিমাণে যদি কোনো উদ্ভিদ দেখা দেয়, সেটা কিন্তু আর্নিকার জন্য খুব ভালো একটা রেমেডি। ইরেকশন উইথ অকার আফটার ট্রমা, যদি কোনো ট্রমা থেকে, মানসিক আঘাত থেকে, কোনো ব্যথা থেকে যদি কারো ইরেকশন হয়, তাহলে আর্নিকা খুব ভালো একটা রেমেডি। একজিমা, সোরিয়াসিস, বয়েলস, পারফোরা এগুলোর ক্ষেত্রে আর্নিকা খুব ভালো রেমেডি। এবং আমরা আরেকটা জিনিস জানি, যদি কারো ঘন ঘন ফুট বের হয়, হ্যাঁ, ঘন ঘন ফোড়া বের হয় একের ত্বক, সেক্ষেত্রে কিন্তু আর্নিকা খুব ভালো একটা রেমেডি এবং কাজ করে। এখানে আরেকটা বিষয় আমার না বললে নয়, সেটা হচ্ছে যে যদি আর্নিকার মানে আর্নিকা কিন্তু খুব কুৎসিত কিছু দাগ সৃষ্টি করে, কথাটা কিন্তু আমাদের হ্যানিম্যান বলে দিয়েছেন, ড্রাগ পিকচার বইতে আপনারা দেখতে পারবেন যে আর্নিকা খুব কুৎসিত দাগ সৃষ্টি করে। কিন্তু কখন সৃষ্টি করে, যদি অনেকদিন কেউ মাদার ব্যবহার করে, যদি অনেকদিন স্কিন সমস্যার ক্ষেত্রে যদি মাদার ব্যবহার করে, তাহলে কিন্তু আর্নিকা খুব কুৎসিত একজনের দাগ সৃষ্টি করে এবং যেটা কিন্তু যাওয়াটা কিন্তু খুবই কষ্ট। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে আমাদের ডাক্তার হ্যানিম্যান আমাদেরকে সাজেস্ট করে গিয়েছেন যে যদি কখনো এরকম হয় বা সেলুসাইটিস হতে পারে, সেক্ষেত্রে সবসময় হাইপেরিকাম ব্যবহার করা ভালো। এবং নিম্ন শক্তি বাদ দিয়ে, অর্থাৎ মাদার টিংচার বাদ দিয়ে, যদি আমরা উচ্চ একটা শক্তি দিয়ে তারপর যদি ভাইটামিন ছেড়ে দেয়, তাহলে কিন্তু তার এই স্কিন প্রবলেমটা একটু দূর হয়। তাই আর্নিকা মাদার ব্যবহার করার ক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবো, যেন আমরা কোনো রোগীকে কখনোই মাদারটি অতিরিক্ত পরিমাণে না দিই স্কিনে। এবং বিশেষ করে স্কিন, উনি বলেছেন স্কিনের জন্য আমরা বেশিরভাগ এই সময়টা যেন না দিই, এটা কিন্তু একটা মানে খেয়াল করার বিষয়। এবার আমি আসি ইউটেরাইন। ইউটেরাইন নিয়েও কিন্তু চমৎকার কিছু তথ্য এই আর্নিকা মন্টেনা আছে। আর্নিকা মন্টেনা এটাকে আবার মহিলাদের ইউটেরাইন কাজে ব্যবহৃত হয়, হ্যাঁ, এটাও খুব ভালো ব্যবহৃত হয়। যেমন মিনিস্ট্রেশন সময় কি এটা প্রফিউজ হবে, স্পেশালি আফটার এ কনসেশন অ্যাজ ফর্ম অফ বল এন্ড ফল অন এ শক সিস্টেম। দেখা যাচ্ছে যে যারা অনেক বেশি শক আঘাত পাচ্ছে, তাদের কিন্তু প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে কোনো কারণে সে আঘাতপ্রাপ্ত বা তার কি বলবো মানসিক দিক থেকে সে কোনো ট্রমার মধ্যে আছে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে যদি প্রচুর পরিমাণে মিনিস্ট্রেশন শুরু হয়, তাহলে কিন্তু আর্নিকা খুব ভালো কাজ করে। মিনিস্ট্রেশন জেনারেলি প্রিমেচুয়ার মানে কি একটু আগে হয়ে যায়, হ্যাঁ, মিনিস্ট্রেশনটা হচ্ছে একটু আগে হয়ে যায়। এবং ডিসচার্জের কালারটা হচ্ছে রেড কালার মিক্সড উইথ কোভার্ট, মানে হইতেছে যে চাক চাক যায়, হ্যাঁ, এটা মানে কি বলবো থকথকে চাকা চাকা মিনিস্ট্রেশনটা হয়, তাহলে কিন্তু আর্নিকা খুব ভালো কাজ করে। এছাড়াও কিন্তু আরো এই যে ডিউরিং মিনিস্ট্রেশনে আমি যদি বলতে যাই তাহলে তো আসলে আমার অনেকটু চলে যাবে। ডিউরিং মিনিস্ট্রেশনে কি হবে, তার মানে এক্সট্রিম পর্যায়ে তার মাথা ব্যথা, হ্যাঁ, এক্সট্রিম পর্যায়ে মাথা ব্যথা থাকবে। মেট্রোরেজিয়া যদি থাকে, যেটা খুব অল্প সময়ের জন্য হয়, মেট্রোরেজিয়া তো সাধারণত আমরা জানি যে 2 পিরিয়ডের মাঝখানে যদি অল্প পরিমাণে কোনো স্পট ব্লাড দেখা দেয়, সেটা তাকে আমি সাধারণত মেট্রোরেজিয়া বলি। এখন এই মেট্রোরেজিয়া যদি মানে মাথা ব্যথার সহিত হয় এবং এটা যদি এক্সটেন্ড করে, হ্যাঁ,
অনেকদিন পর্যন্ত, তাহলে কিন্তু এবং ব্লাডটা যদি ক্লোটেড মিশানো থাকে তাহলে কিন্তু আমরা একবার আর্নিকার কথা কিন্তু চিন্তা করতে পারি। লেবার, অর্থাৎ লেবার আমরা জানি প্রেগনেন্সি থাকা অবস্থায় লেবার পেন যেটা হয় সেটাই। একটু খেয়াল করেন, একটা কথা আমি খুব বোল্ড করে দিয়েছি, এক্সিলেন্ট রেমেডি ইন লেবার। এই কথাটা কিন্তু হেনরি মিল্টন এবং রজার মরিসন খুব এক বাক্যে বলেছেন এবং তারা এটাকে ব্যাখ্যা করে দিয়েছেন। যদি কোনো পেশেন্টের ইউটেরাসে একটু থ্যাতলানো অনুভূতি সে পায়, লেবার পেইন উঠেছে তার, কিন্তু তার অন্য কোনো লক্ষণ নাই। আমরা জানি লেবার পেইনের ক্ষেত্রে আমাদের পালসিটিটা, তারপরে সিমিসিপিউগা, কোলোসিন, এগুলো কিন্তু খুব ভালো কাজ করে, এটা আমরা জানি। কিন্তু যদি এই একটা লক্ষণ যদি পাওয়া যায়, পেশেন্ট যদি এই কথাটা বলে যে আমার ইউটেরাসে মনে হচ্ছে একটা থ্যাতলানো অনুভূতি, হ্যাঁ, এবং সেই ব্যথাটা সার্ভিক্স পর্যন্ত সরিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু যদি একবার এই আর্নিকাটা ডোজ দিতে পারেন, খুব সুন্দরভাবে তার নর্মাল ডেলিভারিটা কিন্তু হয়ে যাবে। এবং এজন্যই হেনরি মিল্টন এবং রজার মরিসন বলেছেন অ্যাক্সিডেন্ট রেমেডি ইন লেবার আর্নিকার মেডিসিনটার ক্ষেত্রে। এবার আমি আসি মাইন্ড। আসলে মাইন্ড তো অনেক কিছু, মাইন্ড করাতে গেলে তো অনেক লম্বা কিছু হয়ে যাবে, তারপরেও আমি চেষ্টা করছি অল্প কিছু মাইন্ড একটু তুলে ধরার। আর্নিকা মন্টানার মাইন্ড, আর্নিকা মন্টানার মাইন্ডের একটা বিষয় হচ্ছে অ্যাকুইডের ক্ষেত্রে আমরা বলি, যখন জ্বর হবে তখন রোগী অসাড় হয়ে পড়ে এবং সে খুব নিস্তেজ হয়ে যায়। এই নিস্তেজ অবস্থায় তার যে স্টুল পাস হচ্ছে, মানে সে যে পায়খানা করে দিচ্ছে, এটা সে রুগী জানে, অর্থাৎ তার মনের অজান্তে কিন্তু সে মানে এই স্টুলটা পাস করে দিচ্ছে। এবং আরো কিছু আছে, যেমন অসহ্য যাদের অসহ্য জ্বর, মানে অনেক বেশি জ্বর, হাই ফিভার, এই ফিভারের ক্ষেত্রে কিন্তু রোগী সবসময় বলে আমার কিছুই হয়নি, আমি ভালো আছি। হ্যাঁ, রোগী গায়ে তাপ দিয়ে দিচ্ছে যে 4-5 ডিগ্রি জ্বর, রোগী বলেন যা কেমন আছে, তোমার কেমন লাগছে, রোগী বলেন আমি তো কোনো ফিল করছি না, আমি ভালো আছি। হ্যাঁ, এবং আর্নিকা রোগীরা কিন্তু সবসময় বিকারগ্রস্ত থাকে এবং মানসিক উন্মাদনা থাকে। আঘাতের পর যদি আমরা জানি আঘাতের পরে আর্নিকা খুব ভালো কাজ করে। আমি আর্নিকার মাইন্ডের দিকে আর যাচ্ছি না, আমি এখন ফিরে যাচ্ছি আর্সেনিকা মেডিসিনের দিকে। আর আর্নিকার যদি মাইন্ড কেউ জানতে চান তাহলে দ্য গাইডিং সিমটম অফ মেট্রামেডিকা, যেটা বিদ্যুৎ এবং এমরি চৌধুরী আছে, সেখানে আমরা ফলো করি, সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। এবার আমি আসি আর্সেনিকা মেলবাম। আর্সেনিকা মেলবামও কিন্তু একটা চমৎকার রেমেডি। এখন আমি আর্সেনিকা মেলবামের ব্যাখ্যা করবো। আমি প্রথমে এখানে কিছু পায়োনিয়ার কোটেশনের কথা ব্যাখ্যা করছি, অর্থাৎ আমাদের বিজ্ঞজন আর্সেনিকা মেলবাম সম্পর্কে কি বলেছেন। আমি যদি প্রথমে আমাদের শ্রদ্ধেয় হেনিম্যানের স্যারের কথা এখানে উল্লেখ করি, উনি কিন্তু আর্সেনিকা মেলবাম সম্পর্কে খুব সুন্দর কিছু কথা বলছেন। তিনি বলেছেন একজন বোধগম্য হোমিওপ্যাথিক চিকিৎসক এই ওষুধটি প্রদান করবেন না। খেয়াল করি আমরা, একজন বোধ সম্পন্ন হোমিওপ্যাথিক চিকিৎসক এই ওষুধটি প্রদান করবেন না, এমনকি অতি ক্ষুদ্রতম মাত্রায়ও না, যতক্ষণ পর্যন্ত না তিনি সন্তুষ্ট হচ্ছেন যে এর অদ্ভুত লক্ষণগুলোর সাথে রোগ লক্ষণের সর্বোচ্চ মিল পাওয়া গেছে। এভাবে প্রয়োগ করবেন, প্রয়োগে আরোগ্যের লক্ষ্যে তিনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তার মানে কি, আর্সেনিকা মেলবাম প্রয়োগ করার আগে আমাদেরকে খেয়াল করতে হবে ওর ভিতরে আসলে আর্সেনিকা মেলবামের লক্ষণগুলি আছে কিনা। এবং উনি বারবার বলেছে যে একজন বোধগম্য হোমিওপ্যাথিক চিকিৎসক কখনোই আর্সেনিকা মেলবাম ব্যবহার করবেন না যতক্ষণ পর্যন্ত উনি দেখবেন যে আর্সেনিকা মেলবামের লক্ষণ তার মধ্যে নাই। যদি থাকে তাহলে সে আর্সেনিক ব্যবহার করবেন, এবং খুব সূক্ষ্মভাবে। তাহলে এই কথাটাতেও কিন্তু আমরা বুঝতে পারি যে হেনিম্যান আর্সেনিকা মেলবামকে কতটা সতর্কতার সাথে উনি ব্যবহার করতেন, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। অপরদিকে গার্নেসি কি বলেছেন, গার্নেসি বলেছেন যে আমরা রোগীদের মধ্যে প্রচুর পরিমাণে মানসিক কষ্ট পাই, তাদের যন্ত্রণা যত বাড়ে মানসিক কষ্ট তত বৃদ্ধি পায়। অত্যন্ত অস্থিরতা, উৎকণ্ঠা থাকে সাথে বিছানায় এপাশ ওপাশ করা, কেঁপে ওঠা, প্রতিবার নড়াচড়ার পর ক্লান্তি আসা, এসব লক্ষণের মধ্য দিয়ে অস্থিরতা প্রকাশ পায়। রোগী যখন স্থির হয়ে শুয়ে থাকে সে ক্লান্তি বুঝতে পারে না, কিন্তু যেই মাত্র সে নড়াচড়া করে তার এত দুর্বলতা লাগে যে সে অবাক হয়ে যায়। এরকম তীব্র জ্বালার অনুভূতি যে কোনো যেন সে কয়লার আগুনে জ্বলছে, তার মৃত্যু ভয় এখন এটার থেকেও বেশি। এই ধরনের ক্ষেত্রে সাধারণত আর্নিকা খুব চমৎকার কাজ করে। এটা হচ্ছে গার্নেসির কথা। অপরদিকে আবার ক্যান শাহ মহোদয় কি বলেছেন, ক্যান মহোদয় বলেছেন
হ্যানিম্যানের সময় থেকে আজ পর্যন্ত আর্সেনিকাম অ্যালবাম বারবার এবং সচরাচর বহুল ব্যবহৃত ওষুধগুলোর মধ্যে একটি মেডিসিন। উনি আর্নিকাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। উনি বলেছেন আর্সেনিক অ্যালবামকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেন। উনি বলেছেন যে আর্সেনিক পিপাসার এক অদ্ভুত বৈশিষ্ট্য দিক হচ্ছে শীত অবস্থায় তাদের পিপাসা হয় সামান্য পরিমাণের জন্য ঘন ঘন মুখ ভিজানোর জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। তার মানে কি, শীতকালীন কোন রোগী যদি বলে যে যখন আমার শীত লাগে বা শীতকালীন অবস্থায় থাকে তখন আমি পানি খাই কিন্তু খুব অল্প অল্প, বলতে পারে শুধু একটু ঠোঁটটা ভিজানো, অর্থাৎ জিভ দিয়ে ঠোঁটটাকে একটু নাড়াচাড়া করা, এটা হচ্ছে তার শীতকালীন পানি খাওয়া। অপরদিকে মানে বলাই যায় যে তার পিপাসা নাই, সে পিপাসাহীন, কারণ আমরা জানি যে আর্সেনিকের রোগী একটু পরপর পানি খায়, হ্যাঁ এটা আমরা জানি। এবং অপরদিকে যখন তার গরম থাকে, যখন সে পিপাসা থাকে, তখন কিন্তু তার মনে হয় যে আমি যদি এক কূপ পানিও খাই, মানে কুয়ার পানিও যদি আমাকে দেয়, আমার খাওয়ার চেষ্টা করবে না। কারণ এই যে দেখেন পানি খাওয়ার বিষয়টা নিয়েও কিন্তু এখানে ডিফারেন্স আছে। শীতকালে সে কি খাচ্ছে, একদম হালকা সুইপ করছে, অল্প খালি ভিজাচ্ছে। আর অপরদিকে গরমকালে কিন্তু তার মনে হচ্ছে যে আমি একদম কুয়ার পানি খেলেও কিন্তু আমার এই চাহিদাটা মিটবে না। আবার অপরদিকে বার্নেট বলছে, যদি আমরা বার্নেটের দিকে যাই, বার্নেট বলে যে যে কোনো অসুস্থ মানুষের ক্ষেত্রে দুর্বলতা খুবই সাধারণ একটা বিষয়। অসুস্থ হলে দুর্বল লাগবে, এটাই স্বাভাবিক বিষয়, এটা বার্নেটের কথা। তা সত্ত্বেও তবে আর্সেনিকের রোগী তাদের বাকি সব লক্ষণের তুলনায় বা আপাত দৃষ্টিতে যা বোঝা যায় তার তুলনায় আনুপাতিক ভাবে যা হওয়া উচিত তার চাইতে বেশি পরিমাণে দুর্বল। তাইলে এখন এই লক্ষণটা আমি কিভাবে নিব? এখন দেখেন জ্বর হয়েছে সবারই, একটা ফ্যামিলিতে 2 জন লোকের জ্বর হয়েছে। কেউ হচ্ছে জ্বর নিয়ে চলাফেরা করছে, রান্নাবাড়ি করছে, তার স্বাভাবিক কাজকর্ম করছে, আর কেউ হচ্ছে সে বিছানা থেকে উঠতে পারছে না। তাহলে আমরা আর্সেনিকের রোগী কাকে দেব? এখানে কিন্তু আমাদের ডিফারেন্ট বোঝা যাচ্ছে। এখন অনেকে বলে পাতলা পায়খানা তা আর্সেনিক, ডায়রিয়াতে, হ্যাঁ অবশ্যই পাতলা পায়খানা ডায়রিয়াতে আর্সেনিক। একটা রোগী যদি ডায়রিয়া হয়ে যায় সে কিন্তু অবশ্যই দুর্বল হয়ে যায়। একটা পেশেন্ট যদি আপনার দিনে 10 থেকে 12 বার বা 14 বার যদি সে টয়লেটে যায় সে কিন্তু দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, এখানে এই দুর্বলতা ভেবে চিন্তে যদি আমি তাকে আর্সেনিক দেই তাহলে কি হবে? তাকে ওভারঅল তার পিপাসা জানতে হবে, তার বাহ্যিক সবকিছু জানতে হবে, দেন তারপরে আমরা বুঝতে পারবো যে সে আর্সেনিকের পেশেন্ট কিনা। এবার আমি আসি ন্যাশ খুব সুন্দর একটি কথা বলেছেন যে আর্সেনিক কোন সর্বরোগ নিরাময়কারী ওষুধ নয়। অন্য সব ওষুধের মতো অবশ্যই সদৃশ্য লক্ষণ এই ওষুধটি নির্দেশিত হতে পারে, নইলে ব্যর্থতা আসবে। এবং তিনি 3টাকে বেশি ধরছেন, এক অস্থিরতা, জ্বালা, অবসন্নতা এবং মধ্যরাতে বৃদ্ধি। তাহলে আমরা 4টা কথা মনে রাখলে কিন্তু আর্সেনিকাম অ্যালবাম সম্পর্কে জানতে পারছি। এবার আমি আসি অ্যাকুইড ক্ষেত্রে আর্সেনিকাম অ্যালবামকে আমরা কিভাবে চিনব। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকুইড অনেক রোগী আসে, বিশেষ করে জ্বরের রোগ। অ্যাকুইড ক্ষেত্রে যদি শুধু আমরা এই সূত্রটা ফর্মুলাটা যদি প্রয়োগ করি, যেমন তার মেন্টাল রেস্টলেস অথবা অ্যাংজাইটি, সাথে সাথে শীত ভাব। এখানে পারিপার্শ্বিক থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু 2টা জিনিস থাকবে। একটা হচ্ছে তার অ্যাংজাইটি, রেস্টলেস, এবং সাথে শীত ভাব, চিলি মানে শীত। এই 2টা বিষয় যদি থাকে তাহলে কিন্তু আমরা অ্যাকুইড রোগগুলোকে খুব সহজে চিনতে পারবো। আর এটাকে যদি আমি চিকুন আকৃতিতে যদি খেয়াল করি তাহলে 3টা কোণ, হ্যাঁ, একটা হচ্ছে ডিজায়ার সিপস অফ ওয়াটার, যেটা হচ্ছে একটু পর পর সে পানি খাচ্ছে, আর এটা হচ্ছে ডিজায়ার ওয়ান ফুড এন্ড ড্রিঙ্ক, পেশেন্ট সবসময় একটু গরম খাবার চাচ্ছে, আর এটা হচ্ছে ফাস্টিটিউয়াস। বিশেষ করে জ্বরের ক্ষেত্রে একটা পেশেন্টের যদি এই 3টা লক্ষণ মিলে যায়, যে সে ঘন ঘন পানি খাচ্ছে, একটু পানি খাচ্ছে, এবং সে গরম পানি খেতে চাচ্ছে, ওয়ান ফুড খেতে চাচ্ছে, এবং সাথে তাকে ফুটফুটে স্বভাব, তাইলে কিন্তু জ্বরের রোগীকে আমরা খুব সহজেই কিন্তু ভালো করতে পারি। এবার আসি, শুধু কি অস্থিরতা বা দুর্বলতায় আর্সেনিকাম অ্যালবাম? আমরা সবাই এক নামে জানি অস্থিরতা এবং দুর্বলতায় আর্সেনিকাম অ্যালবাম খুব চমৎকার কাজ করে। দেখি না আর্সেনিকাম অ্যালবাম আর অন্য কোথাও ভালো কাজ করে কিনা। সুইসাইডাল, চমৎকার একটা বিষয়। বেশিরভাগ সময়ই আর্সেনিকাম অ্যালবামরা সুইসাইড করতে যায় নাইফ দ্বারা, মানে ছুরি দ্বারা নিজেকে আঘাত করতে চায়, কিন্তু সে পারে না, কারণ সে প্রচন্ড ভয় পায়। এই ভয় পাওয়ার কারণে কিন্তু সে সেটাকে সুইসাইড করতে পারে না। সে সুইসাইড টেন্ডেন্সি থেকে সে ফিরে আসে, কারণ আর্সেনিকাম অ্যালবামের রোগীরা প্রকৃতির হয়, এদের ভিতরে সাহসটা কিন্তু কম থাকে, এটা একটা মনোভাব তাদের মধ্যে আছে। আরেকটা হচ্ছে সেলফিশনেস। আর্সেনিকাম অ্যালবামরা কিন্তু খুব সেলফিশ। এরা কিন্তু তার
আমি খুব লাইক এক্সাম্পল দিয়ে বলছি, ধরেন একটা শাশুড়ি আর্সেনিক অ্যালবামের, তার পুত্রবধূটি হচ্ছে অন্য একটা রোগী আর কি। সে যে পুত্রবধূকে আদর করবে, ভালোবাসবে, সেবা দিবে, এটার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে শেষ বয়সে যেন পুত্রবধূ তাকে সেবা করে, তাকে ভালোবাসা দেয়, অর্থাৎ টিট ফর ট্যাট, সেইভাবে পাটকেলটি উঠে যাবে। এইটা হচ্ছে তার একটা সেলফিশনেস। এবং আরেক কিছু কি, সে কিন্তু অন্যের একটু ছিদ্রানিশি স্বভাব আছে, অর্থাৎ সে কিন্তু অন্যের একটা ভালো কিছু সে কিন্তু মানে এটাকে মানে প্রমোট করে না আর কি। হ্যাঁ, অন্য একটা ভালো কিছু হয়ে গেল, সে মনে মনে এটা নিয়ে পড়ে যায়, এরকম হয়ে গেল। ঠিক নাক ভূমিকা রোগীরা কিন্তু প্রতিযোগিতাতে আগায় থাকতে চায়, আর এখানে হচ্ছে উনি মানে নীরব থাকেন। হ্যাঁ, কিন্তু ভিতরে ভিতরে তার ভিতরে একটা জ্বালা পড়া শুরু হয়ে যায় যে অন্যজন ভালো আছে আমার থেকে, মানে স্বার্থপরতার একটা ভাব কিন্তু আর্সেনিক রোগীদের মধ্যে থাকে। ইম্পালস টু কিল, ফিয়ার অফ কিলিং সামওয়ান, অর্থাৎ আর্সেনিক রোগীরা অন্যকে হত্যা করার জন্য চেষ্টা করে, মানে ইম্পালস করে। হ্যাঁ, কিন্তু পারে না, কারণ সে ভয় পায়। ছোট্ট একটি বিষয়, কিন্তু এখন আমি এটাকে ব্যাখ্যা দিচ্ছি। আর্সেনিক অ্যালবামের রোগীরা বরাবরই খুব শান্ত স্বভাব এবং সহজ সরল হয়। হ্যাঁ, এই যে সরলতা, এই সরলতার কারণে ওদের অনেক কথাবার্তা, ওই যে আমি প্রথম দিকে যেটা বললাম, যে ওরা কিন্তু মনের ভিতরে কথা রাখতে পারে না। ওরা চিন্তা করে কখন আমি কথাটা বলবো, এবং না বলা পর্যন্ত সে শান্তি নেই। দেখা গেল যে বর্তমান সময়ে ও কোন কথাটা কোথায় বলবে এবং কোন কথাটা পরিপ্রেক্ষিতে কার কি বিপদ ঘটবে, এই যে একটা স্থান কাল পাত্র, এটা আর্সেনিক রোগীরা বোঝে না। এখন এমন একটা কথা কোনো একজনকে সে বলে ফেললো, যার কারণে সে আত্মহত্যা করতে পারবে। কিন্তু এটাতে কিন্তু তার কোনো দোষ নেই, সে কিন্তু অবচেতন মনেই বলে ফেললো। হ্যাঁ, সে অবচেতন মনে কিন্তু কথাটা বলে ফেললো, কিন্তু এই যে কথাটা, এটা যে শুনলো সে কিন্তু প্রচন্ড মানে 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 মনোকষ্ট পেল, এবং এই মনোকষ্ট থেকে কিন্তু সে আত্মহত্যা করতে যায়। এটাই হচ্ছে ইম্পালস টু কিল, অর্থাৎ তাকে হত্যা করার জন্য একটা মানে চেষ্টা বা আবেদন করা বা উদ্বুদ্ধ করা, যেটা আর্সেনিক রোগীদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। আর্সেনিক আত্মহত্যা নিয়ে যদি আমি মানে সুইসাইডাল নিয়ে যদি আমি রেপার্টরিতে সার্চ দিই, কেন রেপার্টরিতে, তাহলে আপনারা দেখবেন যে প্রায় অ্যারাউন্ড 70টা রেমেডি আছে। সব রেমেডির মধ্যে কি আত্মহত্যার লক্ষণ না, কিছু কিছু কিন্তু ভিন্ন আছে। যেমন আর্সেনিক অ্যালবামের লক্ষণটা আমি বললাম, সেটা হচ্ছে সে আত্মহত্যা করতে চায় কিন্তু সে ভয় করতে পারে না। আবার যদি আমরা জানি যে আমাদের ফার্স্ট গ্রেড হচ্ছে অরাম মেটালিকাম সুইসাইডাল ডিসপোজিশনের ক্ষেত্রে। অরাম মেটালিক রোগীরা কি করে, তারা কিন্তু সুইসাইডাল করে ফেলে। ট্রেন আসছে, ট্রেনের সম্মুখে দাঁড়ায় আসে, আত্মীয় স্বজন তাকে বাঁচায় নিয়ে আসে, কারণ তার জীবনের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসে, সে হতাশ হয়ে যায়, ডিপ্রেশন, প্রচন্ড ডিপ্রেশনে সে আত্মহত্যা করতে চায়। সিপিআর রোগীদেরও কিন্তু ডিপ্রেশন। সিপিআর রোগীদের ডিপ্রেশনটা কি, তার হচ্ছে মনোকষ্ট, সে তার ভালো লাগে না, তার এত অসুস্থ থাকে, তার স্বামী ভালো লাগে না, তার সংসার ভালো লাগে না, তার সমাজ ভালো লাগে না, তার এমোশন ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না তার। কেন ভালো লাগে না, আমি মরতে যাব, এখানে কিন্তু সে করতে পারে না। আর নার্সভূমিকা রোগীরা ফন্দি করে, কিভাবে আমি মরবো, কিভাবে আমি আত্মহত্যা করব, ব্লেড দিয়ে হাত কাটবো নাকি চাকু দিয়ে পেট কাটবো, না কিভাবে সে মরবো, এই যে ফন্দি করে যায়, কিন্তু নার্সভূমিকা রোগীরা আত্মহত্যা করতে পারে না। এই হচ্ছে আত্মহত্যার মধ্যে ডিফারেন্ট। এবার আমি আসি স্টমাক। আর্সেনিকাম অ্যালবাম স্টমাকের জন্য যে কত ফাইন একটা রেমেডি, এটা যদি আপনারা রজার মরিসনের ডেস্কটপ গাইডটা ফলো করেন জানতে পারবেন। ওখানে খুব সুন্দর করে কিন্তু স্টমাক অধ্যায়টা খুব সুন্দর করে দেওয়া আছে। স্টমাক অধ্যায় কি দেওয়া আছে, গ্যাস্ট্রাইটিক, আমি কিন্তু রেড কালার দিয়েছি কারণ সবগুলি সুপার গ্রেট রেমেডি, যার কারণে আমি রেড কালার দিয়েছি। গ্যাস্ট্রাইটিক, পেপটিক আলসার এবং গ্যাস্ট্রিক ম্যালিগন্যান্সি, পেপটিক আলসার এন্ড গ্যাস্ট্রাইটিক উইথ এক্সট্রিম বার্নিং, অর্থাৎ কারো যদি গ্যাস্ট্রিক থাকে, পেপটিক আলসার থাকে এবং সেটা যদি এক্সট্রিম বার্নিং পর্যায়ে চলে যায়, এবং এটা আমরা জানি যে ক্যান্সারের রোগীদের ক্ষেত্রেও কিন্তু এই আর্সেনিকাম অ্যালবাম রোগীটা কিন্তু খুব চমৎকার একটা রেমেডি। যদি তার স্টমাক ক্যান্সার বা আলসার থাকে, সেক্ষেত্রে কিন্তু আর্সেনিকাম অ্যালবামটা খুব চমৎকার একটা রেমেডি। বার্নিং ইন দ্য এসোফেগাস অর স্টমাক উইথ ডিজায়ার টু সিপ অফ ওয়াটার, অর্থাৎ যদি কারো এসোফেগাসে বার্নিং হয় এবং সে যদি একটু একটু পরিমাণ করে পানি খেতে চায়, এটাই তার লক্ষণ। এসোফেগাসে তার পেইন হচ্ছে, বার্নিং হচ্ছে এবং সে কি চাচ্ছে, একটু একটু পানি, অল্প অল্প করে পানি, তাহলে কিন্তু আমরা আর্সেনিকাম অ্যালবামের কথা চিন্তা করতে পারি। স্টমাক পেইনস এমুলেশন বাই ড্রিঙ্কিং মিল্ক, স্টমাকে পেইন হচ্ছে, প্রচন্ড ব্যথা হচ্ছে,
যদি পেশেন্টের দুধ খেলে তার ব্যথাটা কমে যায়, বিশেষ করে একটু গরম দুধ, তাহলে কিন্তু আমরা আর্সেনিক আমিল বাম চিন্তা করতে পারি। থার্স্টি অফ স্মল স্পেস কোয়ান্টিটি, অর্থাৎ একটু পরে পরে সে পানি খাচ্ছে। অ্যানোরেক্সিয়া, অর্থাৎ ক্ষুধা মন্দা ভাব, ক্ষুধা মন্দা নাই, পেশেন্ট খেতে চাচ্ছে না, তার ক্ষুধা নাই, এরকম একটা কাজ তাদের থাকে। আর্সেনিক আমিল বামের আর কি, তার স্টমাক পেইন এমুলেশন হয় ওয়ান্ডিং, অ্যাগ্রাভেশন হয় কোল্ড, বাড়ে ঠান্ডাতে এবং কমে কিন্তু গরমে। এবং আমরা জানি যে এটা মধ্যরাতে, রাত 2টার দিকে বাড়ে। এই 2টার দিকে বাড়ে, এটা কিন্তু শুধুমাত্র আর্সেনিক আমিল বাম না, মেডোরিনাম আছে, লাইকো আছে, কেলিকার্বো আছে। এবং আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সে ভমিটিং করে ঠান্ডা আইসক্রিম খেয়ে, কোল্ড আইসক্রিম খেয়ে, ঠান্ডা কোনো আইসক্রিম খেয়ে যদি কোনো পেশেন্ট ভমিটিং করে, তাহলে কিন্তু আমরা একবার আর্সেনিক আমিলের কথা বলবো। আর এটা তো আমরা সবাই জানি, খাবারে পচা থাকলে, পচাযুক্ত খাবার খেয়ে যদি কারো পেটের সমস্যা আর্সেনিক আমিল বাম, এটা সহজ কথা। যেটা দেখা যাচ্ছে যে, এবং এই বমির সাথে তার নশিয়া, মানে বমি ভাব, বমি এবং বমি ভাব আর্সেনিক আমিল বাম। এবং দেখা যায় ফুড পয়জনিং। তারপরে আরেকটা হচ্ছে তার আর্সেনিক আমিল বামের রোগীদের কিন্তু ক্র্যাভিং কোল্ড ড্রিঙ্কস, মানে ক্র্যাভিং হচ্ছে অতিরিক্ত মাত্রায় চাওয়া, মানে আমার খুব ইচ্ছা। এমন দেখা যাচ্ছে আমি আর্সেনিক আমিল বামের রোগীদের এমনও পাইছি যে তারা নিচে নেমে, আমার এত ঠান্ডা খেতে ইচ্ছা করে যে আমি ফ্রিজ থেকে তুলে নিয়ে খাবো। আমরা জানি, সব সময় জানি যে আমরা একটা ফসফরাসে আছে, কিন্তু না, ওরা কিন্তু কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে। আর্সেনিক আমিল বামের রোগীরা প্রচন্ড ঠান্ডা ড্রিঙ্কস তাদের কিন্তু ক্র্যাভিং। এবার আমি আসি চেস্ট বুকে যার অ্যাজমা আছে এবং যেটা রাত 2টা থেকে 12টা থেকে রাত 2টার মধ্যে বৃদ্ধি পায়, এক্ষেত্রে আর্সেনিক আমিল বাম। এবং অ্যাজমা বেটার বাই সিটিং আপরাইট, দেখা যাচ্ছে যে একটু উঠে বসছে, হ্যাঁ, অ্যাজমা রোগীরা একটু উঠে বসছে, সেক্ষেত্রে কিন্তু তারা একটু বেটার ফিল করে। এবং এটা শুধু অ্যাজমা না, অ্যানজাইনা পেক্টোরিস, তারপরে আপনার ম্যালিগন্যান্সি অফ দ্য ব্রেস্ট, যদি ব্রেস্টে কারো ম্যালিগন্যান্সি হয়ে যায়, সে পেন অনুভব করে, সেটা যদি রাত 12টা থেকে 2টার মধ্যে বৃদ্ধি পায়, এবং পেশেন্ট যদি একটু উঠে বসে যদি বলে যে সে ব্রেস্টের পেইনটা রিলিফ পাচ্ছে, তাহলে কিন্তু আমরা আর্সেনিক আমিল বামের কথা চিন্তা করবো। এবার আমি আসি স্কিন। আর্সেনিক আমিল বাম কিন্তু স্কিনের জন্য চমৎকার একটা রেমেডি। একজিমা উইথ ড্রাই স্কিন এন্ড ইনটেন্স বার্নিং এন্ড ইচিং, আর যদি একজিমা হয় এবং সেটা যদি ড্রাই স্কিন হয় এবং সেটা যদি একদম কনস্ট্যান্ট বার্নিং হতেই থাকে, জ্বালা পোড়া, তাহলে কিন্তু আর্সেনিক আমিল বাম। এবং সোরিয়াসিস, খুব চমৎকার, সোরিয়াসিসে আর্সেনিক এবং সালফার পাশাপাশি থাকে। ম্যাক্সিমাম সময় আপনি রেপার্টরি করবেন, আর্সেনিক আমিল বাম এবং সালফার পাশাপাশি থাকে। তখন কিন্তু আমাদেরকে লক্ষণ বুঝে দিতে হবে যে কোনটা আর্সেনিকের রোগী, কোনটা সালফারের রোগী। আলসারেশন অফ স্কিন, স্কিনের যে কোনো ধরনের আলসারেশন, যদি গরম থাকে, সে যদি গরম দিয়ে যদি বেটার ফিল করে, আমরা অস্থিরতা থাকে, তাহলে কিন্তু আর্সেনিকের কথা আমরা ভুলবো না। ইনস্ট্যান্ট ইচিং অফ স্কিন উইদাউট ইরাপশন, অর্থাৎ চুলকাচ্ছে, কোনো ইরাপশন নাই। অ্যালুমিনিয়াম, মেজোরিয়াম, সালফার, এছাড়া আরেকটা মেডিসিন আছে ডরিফস, ব্যবহার করে দেখতে পারেন। রোগী বলবে আমার সব জায়গায় চুলকায় কিন্তু কোনো ইরাপশন নাই, ডরিফস চমৎকার একটা মেডিসিন। ইচিং ওর বাই স্ক্র্যাচিং, অর্থাৎ যদি স্ক্র্যাচ করে তাহলে তার চুলকানিটা খারাপ পর্যায়ে চলে যায়। স্লিপ, আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমার প্রেজেন্টেশনে, আমি স্লিপ দিয়ে আমার প্রেজেন্টেশন আজকে শেষ করব। স্লিপ, ঘুম, আসলে ঘুমের ব্যাপারে আমার কিছু বলার নাই, কারণ এই ঘুম নিয়ে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করেছি অলরেডি। এটা খুব চমৎকার, এবং কি কি মেডিসিনের উপরে কি কেমন কেমন ঘুম থাকে সেটার উপর ভিত্তি করে যদি কখনো সময় সুযোগ হয় তাহলে আমি অবশ্যই এই লেকচারটা আমি নেব। তো স্লিপ, আর্সেনিক আমিল বামের স্লিপটা কি হচ্ছে, ইনসোমনিয়া, স্পেশালি ওয়ার্ক ফ্রম মিডনাইট টু AM, অর্থাৎ তার ইনসোমনিয়া হচ্ছে তার মানে ঘুম ঘুম ভাব বা ঘুম হচ্ছে না, এবং সেটা বেশিরভাগ সময় মধ্যরাত। ওই যে আমি বললাম মধ্যরাতে উঠে কিন্তু সে বিছানায় এপাশ ওপাশ করবে না, যদি এপাশ ওপাশ করে তার আর্নিটা, আর সে উঠে যাবে একদম, উঠে এক রুম থেকে আরেক রুমে যাবে, বিছানা থেকে সোফায় বসবে, সোফা থেকে বেডে বসবে, এরকম একটা অস্থিরতা তার মধ্যে কাজ করবে। যদি এরকম রোগী হয় যে তার মাঝরাতে ঘুম ভেঙে যায় এবং সে বিছানায় শুয়ে না থেকে অস্থিরতা থাকে, তাহলে তাকে অবশ্যই আর্সেনিক আমিল বাম দিবেন। কিন্তু আর্সেনিক আমিল বাম আমি তাকে দিলাম, সাথে ঘুমের জন্য রোগীকে কোনো ম্যানেজমেন্ট দিলাম না, তাহলে কি হবে? কখনোই হবে না। দেখা গেল পেশেন্ট আমাদের এসে প্রায় এসে বলে, ম্যাডাম আমার রাতে একদম ঘুম হয় না, ভোরবেলা ঘুমাই। এটা তো খুবই খারাপ কথা, আপনি রাতে ঘুমান না, ভোরবেলা ঘুমান, কাহিনী কি? আমি এটা জানলাম না সে নেটওয়ার্কে আয়ত্তাধীন কতক্ষণ সময় থাকে।
সে কি অনলাইনে আছে, সে কি মোবাইল টিপতেছে, তাহলে তো ঘুম কখনোই কারোর চোখে থাকবে না। বেসিক্যালি নিয়ম হচ্ছে ঘুমানোর 3 ঘন্টা আগে সকল ধরনের ডিভাইস অফ রাখা। এখন দেখা গেল আমি এক পেশেন্টকে আমি তার সিমটম অনুযায়ী তাকে আমি ট্রিটমেন্ট করেছি ঘুমের জন্য। এখন পেশেন্ট বলতেছে ম্যাডাম আমার ঘুম হয় না। আমি তো অসম্ভব, আমি আপনাকে যে ট্রিটমেন্ট অনুযায়ী সিমটম অনুযায়ী আমি ট্রিটমেন্ট করেছি, ঘুম না হয় কারণ আপনার সমস্যা কি বলেন তো? তো আমি একটু করে ঘুমাই, আমার মেয়েটা টিক্কা দিয়ে তুলে দেবে। তাহলে আপনি কেন বলেন আপনার ঘুম হয় না? আপনার তো ঘুম হচ্ছে, কিন্তু আপনি পরিবেশ পাচ্ছেন না। আপনি ঘুমাচ্ছেন, আপনার 1 ঘন্টা পরে আপনার বেবি আপনাকে আপনার সাথে কান্নাকাটি করে উঠাই ফেলছে, এটা তো বেবির দোষ, এটা আপনার পরিবেশের দোষ, এটা আপনার ঘুমের দোষ না। আপনি বেবিকে কারো কাছে দিয়ে রাখেন, দেখেন তো 2-3 ঘন্টা আপনি ঘুমান কিনা। যদি আপনি 1 টানা 2-3 ঘন্টা আপনার ঘুম না হয়, দেন আমাকে এসে বলবেন যে ম্যাডাম আপনার ওষুধ কাজ হয় না। এই যে একটি পারিপার্শ্বিকতা, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এই জন্য মাথার ভিতরে অনেক টেনশন, অনেক চিন্তা। এই চিন্তা নিয়ে যদি আপনি 100টা ঘুমের বড়ি খাওয়াই দেন, তার ঘুম হবে না, তাকে রিল্যাক্স থাকতে হবে। এর জন্য তাকে কিছু শারীরিক ব্যায়াম, সকালে ঘুম থেকে উঠা এবং রাতে বিছানায় যাওয়া, ঘুমানোর 3 ঘন্টা আগে অন্তত তার সকল ডিভাইস বন্ধ রাখা এবং হালকা কিছু ব্যায়াম বা মেডিটেশন করে, এবং সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর যদি কোরআন পড়ে যদি সে বিছানায় যায়, ঘুম আসতে বাধ্য, ঘুম হবেই। তখন কিন্তু ওষুধেও কিন্তু কাজ হবে না, এটুকু করলে কিন্তু তার ভিতরে ঘুম চলে আসবে। তো এই ধরনের কিছু ম্যানেজমেন্ট অবশ্যই আমরা পেশেন্টকে দিয়ে থাকবো। আর অনেকেই আমাকে বলেন যে ম্যাডাম আপনি যে প্রেজেন্টেশনটা দিয়েছেন সেটা কার রেফারেন্সে দিয়েছেন? অলরেডি আমি খন্ড খন্ড ভাবে রেফারেন্স দিয়ে দিয়েছি। তারপরেও যদি আমি জানি না এখানে আমার কোনো স্টুডেন্ট আছে কিনা, যদি আমার কোনো স্টুডেন্ট থাকেন তারা যদি চান তাহলে আপনারা এই বইগুলো কিনতে পারেন। রজার মরিসন, এলেন টাইলর, হেনরি মিল্টন, এলেন কিনোট, জেমস টাইলর ক্যান্ট, সাধারণত এই বইগুলো থেকে আমি আজকে জিনিসটা তৈরি করেছি। এছাড়াও আরো আছে দ্য রাইটিং সিমটম অফ ম্যাট্রামেটিকা, আছে নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়, আছে এলেন কিনোট, এবং আরেকটা আছে কি, যাই হোক সব মিলিয়ে আজকে আমার এই প্রেজেন্টেশনটা আমি তৈরি করেছি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার প্রেজেন্টেশনে কোনো ধরনের ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দেখবেন। থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা সাথে ছিলেন এতক্ষণ। তো এখন আমাদের প্রশ্ন পর্ব। যারা প্রশ্ন করতে চান তারা একে একে হ্যান্ড রেজ করুন।